নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ বসুর লেখা বিজড়িত। ঘুম ভেঙে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করতে নবনীতের একটু সময় লাগার কথা। কয়েক মুহূর্তের জন্য সে একটু বিভ্রান্ত বোধ করল। করারই কথা, তবে কয়েক মুহূর্তের জন্যই। তারপরে সে সোফার ওপরে সংকুচিত শয়ন অবস্থা থেকে উঠে বসল। পায়জামা ঢাকা পা দুটো সামনের দিকে প্রসারিত করে দিল ঋজুভাবে। হাঁটুর গ্রন্থিতে শব্দ হল মটমট করে। দুহাত বিস্তৃত করে দিল সামনের দিকে, তারপরে দুপাশে। গায়ে জড়ানো বেড কভারটা গড়িয়ে পড়ল কোলের ওপর। সেটাকে কোলের ওপর থেকে তুলেই সোফার একপাশে সরিয়ে রাখল। উঠে দাঁড়ালো। কান আর কপাল থেকে পড়া চুল দু হাত দিয়ে পিছন দিকে টেনে টেনে মোটামুটি একটু সজুত করে নিল। গায়ের শার্টটা তুলেই দু চোখ মুছল। তাকালো ঘরের চারদিকে। একটা কাঁচের জানলায় পর্দা ঢাকা ছিল না। কাঁচের পাল্লা বন্ধ। ভোরের আলো সেই জানলা দিয়ে ঘরে ঢুকে কিছুটা আলোকিত করেছে। ঘুমটা ভেঙেছে ঠিক সময়, যেমন ভেঙে থাকে। জানলা দিয়ে ভোরের আলো দেখে নবনীত সেটা অনুমান করে নিতে পারছে। ঘড়ি না দেখেও সে তার দীর্ঘকালের অভ্যাসের দ্বারা অনুভব করতে পারছে এখন ভোর 6টার বেশি বাজেনি। এ সময়ে রোজই আপনা থেকে তার ঘুম ভেঙে যায়। আজও তাই ভেঙেছে, নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। তথাপি যে ব্যতিক্রমের জন্য নিজেকে নিজের ঘরে আবিষ্কার করতে তার কয়েক মুহূর্ত সময় লাগল, তার কারণ এটা তার শোবার ঘর না, বাইরের ঘর। যেখানে কোনো কারণেই তাকে কখনো নিজের শয্যা ছেড়ে সোফায় সারা রাত অষ্টবক্র হয়ে শুতে হয়নি। সে তার শোবার ঘরের খোলা দরজার দিকে তাকাল। পর্দা ঢাকা, কিন্তু স্থির নিশ্চল পর্দার নিচে সামান্য আলোর রেখা দেখেই বোঝা যায় শোবার ঘরে আলো জ্বলছে। নবনীতের ভুরু কুঁচকে ওঠে। এক পলকের জন্য আবার তা সহজ হয়। একটা বড় নিঃশ্বাস পড়ে, যেন বিমর্ষ বোধ করে। বিমর্ষতার সঙ্গে কিছুটা চিন্তামগ্নতা যুক্ত হয়। গতকাল রাত্রের ঘটনা মনে আসছে, আর তা মন থেকে সরাবার জন্যই যেন সে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। নিঃশ্বাস প্রশ্বাসকে সংযত করে শ্বাসনালীর মধ্যে তাকে সংযত করে দিল। দুহাত শক্তভাবে বাড়িয়ে দিল সামনের দিকে। পায়ের গোড়ালিদ্বয় উঁচু করে দুহাত প্রসারিত করে দিল দুদিকে। এরকম কয়েকবার করার পর নিঃশ্বাস বন্ধ করে মাথার উপর দুহাত তুলে পিছনে হেলে পড়ে শরীরকে অর্ধবৃত্তাকার সে করল। সামনের দিকে নুয়ে পড়ে দু হাত দিয়ে পায়ের গোড়ালি স্পর্শ করল। আরও 2-3 রকম ছোটখাটো আসন করার পরে মিনিট খানেক দাঁড়িয়ে নিঃশ্বাসকে সহজ করে নিল। তারপর শোবার ঘরের দিকে এগিয়ে গিয়ে পর্দা সরিয়ে ভিতরে দেখল। খাটের বিছানার উপর ক্রিম রঙের লাল সুতোয় মোড়া কম্বলের অর্ধেকটাই নিচে ঝুলে পড়েছে। পুষ্ট আর সুঠাম ফর্সা একটা পায়ের অনেকখানি বেরিয়ে রয়েছে প্রায় হাঁটুর কাছ থেকে। ওটা ডান পা। সুদীপা উপর হয়ে ঘুমোচ্ছে। বাঁ পায়ের ও গোড়ালির একটু ওপর থেকে কম্বলের বাইরে। আসলে কম্বলটা যেভাবে লম্বালম্বি গায়ে থাকা উচিত ছিল তা মোটেই নেই। অনেকটাই এখন আর হয়ে শরীরের ওপর থেকে সরে নিচের দিকে ঝুলে পড়েছে। কাঁধ, পিঠের কিছুটা অংশ আর বালিশ আঁকড়ে ধরার ডান হাতের পুরোটাই খোলা। বাঁ হাতটা কম্বলে ঢাকা।
এবং বাকি শরীরের অংশ। অনুমান করতে অসুবিধা হয় না অবস্থাটা এরকম হয়েছে ঘুমন্ত হাত পা ছোড়ার জন্যই। এটাই বোধহয় মেয়েটির স্বভাব। ঘুমন্ত এক একজনের যেরকম থাকে, মাথার চুলে কোনো রকম বিনুনি করা বা খোঁপা বাঁধা নেই, সেরকম দীর্ঘ চুলও না, প্রায় ঘাড় অবধি ছাঁটা, তেলহীন, কিন্তু ঠিক যত্নহীন বলা যায় না। বালিশের ওপর পাশ ফিরে শোয়া, মুখের উপর আর বালিশের উপর চুল ছড়ানো, ছড়ানো চুলে পাশ ফেরানো মুখের অনেকখানি ঢাকা। নাক আর চোয়ালের অংশবিশেষ দেখা যাচ্ছে। খাড়া নাক, সুগঠিত চোয়ালের অংশ কিঞ্চিত চওড়া। খোলা কাঁধে বক্ষবন্ধনীর সরু ফিতা আলগা করা। চুল ওপর দিকে গালে মুখে বালিশে ছড়িয়ে গিয়ে গ্রীবার অনেকখানি দেখা যায়। মেয়েটি কি চুলগুলো টেনেছিল নাকি? এরকম টানার দরকার হয় গরমের সময়, ঘাড়ে একটু বাতাস লাগাবার জন্য। এখন তো শীত। অবশ্যই বলা যায় না। সুদীপা গত রাত্রি খুব সুস্থ ছিল না। ওর অবস্থা নিজের আয়ত্তে ছিল বলে মনে হয়নি, বেশ বেসামাল ছিল। পুরোপুরি আত্মভ্রান্তি ঘটেনি। নবনীত তা বুঝতে পেরেছিল, কিন্তু সুদীপার অবস্থা যে কতটা বেসামাল হয়েছিল তা বোঝা যাচ্ছে অন্যান্য চিত্রগুলো থেকে। যেমন ওর শাড়ি। অভাবনীয় বলতে হয়, খাটের যেখানে কম্বলটা মেঝে নেমে এসেছে সেখান থেকে বাথরুমের দরজার কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়ে আছে। সাপের সঙ্গে তুলনা চলে না সেরকম সর্পিলভাবে তা পড়ে নেই, বরং বলা যায় শাড়িটা যেন অগোছালো করে শুকোবার জন্য পেতে দেয়া হয়েছে। কমলালেবু রঙের শাড়ি, আর সেই রঙেরই কনুই হাতা জামাটা পরে আছে ড্রেসিং টেবিলের কাছে। ওর গায়ের উলেন শালটা যে কোথায় তা নবনীতের এখনো চোখে পড়ছে না। কে জানে সেটাকে দলামোচড়া করে বাথরুমেই ছুঁড়ে ফেলে দিয়েছে কিনা। বাইরের ঘরে রেখে থাকলে তার চোখে পড়তো নিশ্চয়ই। অবশ্যই বসবার ঘরের অন্যদিকে খাবার ঘরের ডাইনিং টেবিলে রেখে থাকলে আলাদা কথা, কিন্তু সুদীপা ডাইনিং টেবিলের দিকে মোটে চায়নি। তারপরে একটা সম্ভাবনাই থাকে, হয়তো নবনীতের ঝরঝরে হিলম্যানের কোনো খোঁচা খাঁচায় আটকে গিয়ে শালটা গাড়ির মধ্যেই রয়ে গিয়েছে। তা হয়ে থাকলে খুবই দুঃখের কথা। শাড়ি জামার সঙ্গে প্রায় অনেকটা রং মেলানো সোনালি রেশম সুতোর কাজ করা শালটির দাম যাই হোক না কেন দেখতে চমৎকার। সুদীপাকে মানিয়েও ছিল খুব সুন্দর। হবিষ্যি যতক্ষণ সেটা গায়ে রেখেছিল। তারপরে কোনো এক সময় থেকে ওর শীতবোধ আর ছিল না, থাকবার কথাও নয়। একটা সোফার উপরে ফেলে রেখেছিল। চলে আসবার সময় শালটা সুদীপার গায়ে একজন জড়িয়ে দিয়েছিলেন, একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি একটু আদর করেই শালটি জড়িয়ে দিয়েছিলেন এবং সম্ভবত আর একটু বেশি আদর করতে চেয়েছিলেন। সুদীপা বিশিষ্ট ব্যক্তি ভদ্রলোকের হাত সরিয়ে দিয়ে ভুরু কুঁচকে বলেছিল, বিহেভ ইয়োরসেলফ স্যার। এর জন্য কোনো তদন্ত কমিটি তৈরি করতে পারবো না আমি। আপনাদের মতো আমার সে ক্ষমতাও নেই, কিন্তু বিশেষ করে আপনার উপর আমার খুব রাগ আছে। জনসাধারণের টাকায় আপনি রোজ একটি করে যাকে আপনাকে আমি কামড়ে দিতে পারি। এই বলে সুদীপা বেশ চড়েই টলে উঠেছিল এবং নিজেকে পতন থেকে বাঁচাতে গিয়ে সেই মাননীয় বিশিষ্ট ব্যক্তিরই গায়ের জামা চেপে ধরেছিল। তিনি হেসেছিলেন। তার ভারী চোখের পাতার দৃষ্টিতে ক্ষমা আর স্নেহ ফুটে উঠেছিল, কিন্তু তার পারিষদবৃন্দ যারা কাছে দাঁড়িয়েছিলেন তাদের সকলের মুখই থমথমিয়ে উঠেছিল। সত্যি কথা বলতে কি, নবনীত একটু ঘাবড়েই গিয়েছিল একটা দুর্ঘটনা না ঘটে যায়। অসম্ভব ছিল না সুদীপা অপমানিত ও লাঞ্ছিত হতে পারত, তা হয়নি।
নবনীত ভালোভাবে লক্ষ্য করেছিল সেই বিশিষ্ট ব্যক্তি রেগে যাননি, গেলেও তার কোনো চিহ্ন তার মুখে ফোটেনি। যা ফুটেছিল তার পারিষদবর্গের মুখে। সকলের মুখ চোখই যথেষ্ট লাল ছিল। সুদীপারও আর লাল হয়ে ওঠা চোখে মুখে যদি রাগ ছলকিয়ে ওঠে, বাস্তবিকই সেসব মুখগুলোকে তখন জ্বলন্ত অঙ্গারের মতো দেখায়। আর কেমন একটা অশুভ চিন্তা জেগে ওঠে। নবনীতেরও তাই উঠেছিল, কিন্তু অশুভ কিছু ঘটেনি। সে তখনও জানত না সুদীপা তার সঙ্গে আসবে। সে এমনিতেই স্বভাববশত সেই বিশিষ্ট ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা বোধ করেছিল। 1 মিনিটের ঘটনা ইতিমধ্যেই অনেকের চোখে পড়েছিল। ব্যাপারটা কেউ কাউকে কিছু বলে থাকবে, বলেছিল নিশ্চয়ই, কারণ একজন মহিলা বিরক্ত ধমকের সুরে বলে উঠেছিল, সুদীপা, কি আবোল তাবোল বকছো, এদিকে এসো। বিশিষ্ট ব্যক্তি তার জামা চেপে ধরা সুদীপার মুঠির দিকে ভারী চোখে তাকিয়ে বলেছিলেন, ও কিছু না, ওকে কিছু বলবেন না, ছেলে মানুষ, খুব ভালো মেয়ে। সুদীপা নিজের থেকেই তার জামা ছেড়ে দিয়ে কাছেই একটা সোফায় গিয়ে বসে পড়েছিল। তখনই ওকে বেসামাল দেখাচ্ছিল, কিন্তু এতটা না। এ ঘরের চিত্র দেখে যা মনে হতে পারে। ও শয়নভঙ্গি, লোটানো শাড়ি জামা, যেটাকে দেখে পরিষ্কার বোঝা যায় জামাটাকে ও গা থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অবশ্যই কেন ড্রেসিং টেবিলের দিকেই, সেটা একটা প্রশ্ন হতে পারে। হতে পারে আয়নায় নিজেকে দেখে নিজের মুখের ওপরেই হয়তো ছুঁড়ে দিয়েছিল। আলো তো জ্বালানোই ছিল, সারা রাত্রেই জ্বলেছে। নেভাবার কথা বোধহয় ওর মনেই আসেনি। আর বাথরুমের দরজাটাও রয়েছে হাট করে খোলা। আরও চোখে পড়বার মতো চিত্র হচ্ছে সুদীপার ব্যাগ, যেটা পড়ে রয়েছে ড্রেসিং টেবিলের এক পাশে। মুখের চেনটা পুরো খোলা, মুখের কাছে কি যেন দু একটা দেখা যাচ্ছে। নবনীতের ঠোঁটের কোণে একটু হাসি দেখা গেল। পরিহাসের হাসি ছাড়া যাকে আর কিছু বলা যায় না। এ ঘরের সমস্ত চিত্রটা দেখলে, বিশেষ করে এখন এই মুহূর্তে যখন সে নিজেই সোফার শয়ন ছেড়ে এ ঘরে উকি দিয়ে দেখছে, সকলে একটিমাত্র সিদ্ধান্তেই আসতে পারে। দ্বিতীয় সিদ্ধান্তের অবকাশই বা কোথায়? নবনীতের মতো কারোর ঘরে গিয়ে ভোরবেলা এ দৃশ্য দেখলে সকলের মতো একটিমাত্র সিদ্ধান্তেই আসত। সমাজ সংসারকে বাদ দিয়ে একেবারে নিরপেক্ষ বিচারকের মতো ভাবনা চিন্তা করাই বা যায় কি করে? কিন্তু একেবারে নিরপেক্ষ না হোক, ভবিষ্যতে এরকম দৃশ্য দেখলে সে আর কখনোই সকলের সঙ্গে একটা সিদ্ধান্তে আসতে পারবে না। আসবার আগে তাকে ভাবতে হবে, কারণ অভিজ্ঞতা মানুষকে বিবেচক করে, বাস্তব বোধকে সত্যের উদ্দেশ্যে অনুসন্ধানী করে তোলে। এ দৃশ্যের সরল সিদ্ধান্তের ধারে কাছেও সে ছিল না। সুদীপাকে এ ঘরে পৌঁছে দেবার পরে গতকাল রাত্রে নবনীত আর আসেনি। বেড কভারটা টেনে নিয়ে বসবার এবং খাবার ঘরের বিপরীতে যে ঘরটি আছে, তার কাজকর্ম পড়াশোনার জন্য প্রথমে সে ঘরেই গিয়েছিল। সে ঘরের এক পাশে তক্তপোষের উপর তোষক পাতা একটি ছোটখাটো বিছানা আছে। প্রয়োজনে দিনের বেলা শুয়ে বইটই পড়া যায়। সেই বিছানাতে গিয়েই প্রথমে শুয়েছিল। একটু তন্দ্রার ভাবও এসেছিল, কিন্তু কানের কাছে কয়েকবার মশা ডেকে উঠতেই তন্দ্রাভাব কেটে গিয়েছিল। তখন নিজের উপরে একটু বিরক্ত হয়েছিল। মনে পড়েছিল অনেকদিন ও ঘরে মশা মারার কোনো কিছু ছড়ানো হয়নি। বাধ্য হয়ে তাকে উঠে পড়তে হয়েছিল। দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরের সোফায় বেড কভার মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। তখন তাকেও দেখেনি শোবার ঘরে আলো জ্বলছে কি না। খেয়াল না থাকবার কোনো কারণ ছিল না। তার শোবার ঘরে একটি তরুণী রয়েছে। তার চোখ মুখ সেরকম লাল ছিল না। চোখ মুখ লাল করতে সে মোটেই ভালোবাসে না, ইচ্ছে হয় না।
খেয়াল ছিল সুদীপা শোবার ঘরে আছে। অনুমান করে নিয়েছিল ও নিশ্চয়ই শুয়ে পড়েছে। নতুন করে কোনো কৌতূহল জাগেনি। সে তখন ঘুমোতে চাইছিল। সোফায় মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়েও পড়েছিল। নবনীতের ঠোঁটের হাসিটা মিলিয়ে গিয়ে দৃষ্টি করুণ হল। সে ঘরের মধ্যে ঢুকে আগে খাটের কাছে গিয়ে সুদীপার দিকে ঝুঁকে দেখল। অঘরে ঘুমোচ্ছে, অচৈতন্য বলা যায়। শীতটা কিছু কম নেই। সে আস্তে আস্তে কম্বলটা তুলে সুদীপার সারা গায়ে ঢাকা দিতে গিয়ে দেখল ওর সেই সুন্দর শালটা কম্বলের নিচে থেকে উকি দিচ্ছে। আশ্চর্য, এটা বিছানায় এলো কি করে? ও কি কম্বল আর শাল দুটোই জড়িয়ে নিয়ে শুয়েছিল নাকি? যাই হোক, সে ভাবনা ভেবে এখন কোনো লাভ নেই। দলিত শালটা এখন টেনে বের করে নেবারও কোনো দরকার নেই। সে কেবল পা শুদ্ধ ঘাড় অব্দি কম্বল জড়িয়ে দিল। অঘরী নিদ্রিতা সুদীপা একটু নড়ল না, টেরও পেল না। নবনীত সরে গিয়ে মেঝে থেকে শাড়িটা তুলে ঝেড়ে ভাঁজ করে ড্রেসিং টেবিলের ওপরেই রাখল। জামাটাও রাখল ভাঁজ করে তার ওপরে। ব্যাগটা তুলে চেন টেনে বন্ধ করে শাড়ি আর জামার ওপরেই রাখল। দেখে মনে হয় যেন নবনীত এরকম গুছিয়ে কাজ করতে বেশ অভ্যস্ত। প্রকৃতপক্ষে তাকে এ ধরনের কোনো কাজ করতে হয় না। অতএব অভ্যস্ততার কোনো প্রশ্নই নেই। আসলে ঘরের সমস্ত দৃশ্যটা তার কাছে অস্বস্তিকর বোধ হচ্ছিল। আর সেই অস্বস্তির কারণটা কোনো নৈতিক চিন্তার বিষয় নয় তার কাছে। কেউ এসে পড়লে এবং ঘরের গোটা চেহারার সঙ্গে সুদীপাকে তার নিজের বিছানায় শুয়ে থাকতে দেখলে কে কি ভাববে? সাধারণভাবে কি ভাবতে পারে সেটা সে আগেই নিজের মনে ব্যাখ্যা করে নিয়েছে। তাতে তার কিছু যায় আসে না। ছই ছত্রাকার অগোছালো কোনো কিছু তার পছন্দ নয়। তার জন্য প্রয়োজন হলে সে ভেজা ন্যাকড়া দিয়ে নিজের হাতে ঘর মুছতেও রাজি আছে। একদিক থেকে তাকে অভ্যস্ত বলা যায়। নিজের সব কিছুই সে গোছগাছ করে রাখতে পছন্দ করে। ঠিক জিনিসটি ঠিক জায়গায় রেখে সে নিজেই লাভবান হয়, সুবিধা বোধ করে। কারণ প্রয়োজনের সময় ঠিক জিনিসটি হাত বাড়ালেই পাওয়া যায়। সম্ভবত ঠিক পারিবারিক জীবন বলতে যা বোঝায়, একসঙ্গে অনেকের মধ্যে বাস, সেরকম জীবনযাপন করে না বলেই নিজের হাতে গোছগাছ করার একটা প্রবণতা তার আছে। অবশ্যই সকলেরই তা থাকে না। নবনীতের মতো একলা বাস করে, একা একটা বাড়িতে থাকে, অথচ যেদিকে তাকানো যায় সবখানেই বিশৃঙ্খলা। বইপত্র থেকে নানান জিনিস ছড়ানো ছিটানো, আসনে বসনে মেঝে গালিচায় সর্বত্র ধুলো ছড়ানো, এরকম অনেক দেখা যায়। নবনীত তা আদপেই পছন্দ করে না। সেই ধরনের অন্যমনস্ক খামখেয়ালিপনা তার মোটেই নেই, এবং ওসবের মধ্যে সে কোনো মহত্ব বা সৌন্দর্য খুঁজে পায় না, বলা যায় বিরক্তিবোধ করে। কাঁচামাটির উঠোন বা দাওয়া তার কাছে মোটেই অশোভনীয় মনে হয় না, যদি তা প্রতিদিনের ল্যাপা মোছায় ঝকঝকে তকতকে থাকে। তার কোনো সূচি বায়ুগ্রস্ততা নেই। জীবনযাপনের কোনো কিছুর মধ্যেই ভালো বা মন্দের বাড়াবাড়িকে সে প্রশ্রয় দেয় না, ভালোবাসে না। একা মানুষ হিসাবে সে নিজে অনেকখানি বিস্তৃতির মধ্যে থাকে, কিন্তু সেই বিস্তৃত সীমানার মধ্যে অগোছালো বিশৃঙ্খলা তার খুবই অপছন্দ। কিন্তু এক্ষেত্রে সে যা ভাবে, একটি প্রায় নগ্ন বিশৃঙ্খল অবস্থায় শোয়া মেয়েকে কম্বল ঢাকা দিয়ে দিল। মেঝে ছড়িয়ে পড়া শাড়ি, আয়নার কাছে গুটিয়ে পড়ে থাকা জামা, একপাশে পড়ে থাকা মুখ খোলা ব্যাগ পরিপাটি করে গুছিয়ে রাখল। মনে হয় যেন গৃহের দাসীর অধিক গৃহিণীর তুল্য নিপুণ তার কাজ। স্বগৃহে সে আর যাই গোছগাছ করে রাখুক, শাড়ি, ব্লাউজ, ভ্যানিটি ব্যাগ এমনভাবে তাকে গুছিয়ে রাখতে হয় না। এবং কোনো নিদ্রিত অগোছালো মেয়েকেও শীতের হাত থেকে আরাম দেবার অভিপ্রায়ে সযত্নে কম্বল ঢেকে দিতে হয় না। অথচ সে যা করল
সবই যেন একটা নিয়মের অনুবর্তী হয়ে পরপর করে গেল। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সুদীপাকে এবং সমস্ত ঘরটার চারদিকেই একবার চোখ বুলিয়ে নিল। এখন আর তেমন কোনো অস্বস্তির চিহ্ন নেই তার মুখে। সে আরেকবার সুদীপার দিকে দেখল, আর গত রাত্রে নিজেরই একটা কথা মনে পড়ে গেল, যা সে সুদীপাকে বলেছিল। সময় মতো বিয়ে হলে তোমার মতো একটি মেয়ে বোধহয় আমার থাকতে পারত। সুদীপা অবশ্যই চুপ করে থাকবার মতো মেয়ে নয়, বলছিল, এমনকি একটি দৌহিত্রও থাকতে পারত, যদি কিশোর বয়সে আপনি কন্যার পিতা হতেন। কিশোর বয়সে পিতা হওয়া খুব একটা অসম্ভব ব্যাপার কিছু না, যদিও বইপত্র ঘাঁটলে দেখা যায় কিশোর বয়সে পিতা হওয়া নাকি মোটেই সুস্থতার লক্ষণ না। এসব বুজরুগি হয়তো একদা শীতের দেশের শাসকরা প্রচার করেছিল, আমি বিশ্বাস করি না। কিন্তু বয়সের কথাটা এত মনে রাখছেন কেন? আপনি আমাকে কন্যা ভাবতে পারেন, আমি আপনাকে মোটেই পিতা ভাবছি না। আমি আপনাকে একটি পুরুষই ভাবছি। অবশ্যই সেই দেখার মধ্যে মাত্রাভেদ আছে, সব পুরুষকে তো আর এক চোখে দেখতে পারি না। নবনীতের মুখে হাসি ফুটে উঠল। সুদীপা পুরুষ হিসাবে তাকে কি চোখে দেখে সেটার তখন জিজ্ঞেস করার প্রবৃত্তি হয়নি। প্রবৃত্তি না বললে ভরসা পায়নি বলাই বোধহয় সঙ্গত হবে। নবনীত ড্রেসিং টেবিলের কাছ থেকে সরে বাথরুমে ঢুকল। বাথরুমেও আলো জ্বলছে। প্রথমেই সে কমোডের ফ্লাস্ক টেনে দিল। বেসিনের ট্যাপ খুলে মুখে জল কুলকুচি করে ব্রাশে পেস্ট ঢেলে নিয়ে দরজার কাছে সরে এসে আগে সুইচ অফ করে বাতি নেভাল। শোবার ঘর থেকে বেরিয়ে যাবার আগে এ ঘরের আলোও নিভিয়ে দিল। ঘরটায় নেমে এলো যেন রাতের অন্ধকার। নবনীত বসবার ঘর থেকে খাবার ঘরের পাশে রান্নাঘরে গিয়ে গ্যাস পাইপের মুখ খুলে পাশে রাখা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে উনুনের মুখে স্পর্শ করল। সামান্য একটু শিখা দেখা দিয়েই নিভে গেল। নবনীত বিরক্ত মুখে কাঠিটা নিভিয়ে কাছেই রাখা একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ফেলে দিল, যে বাটিটাতে আরো অনেক পোড়া কাঠি এবং ছোটখাটো পরিত্যক্ত বস্তু রয়েছে। বিরক্ত স্বরে বলল, রেগুলার এক ব্যাপার, কিন্তু কোনো অ্যাডভান্স নোটিশ নেই। সে গ্যাসের মুখ বন্ধ করল। টেবিলের একটু দূরেই ইলেকট্রিক হিটার রয়েছে। প্রথমে তারটা লাগালো। সুইচ অন করার আগে 1 সেকেন্ড থামল। ছোট মিটসেপের ভিতর থেকে কেটলি বের করে কাপ নিয়ে পাশে রাখা কুজো থেকে মেপে জল ঢালতে গিয়ে আবার কয়েক সেকেন্ড থামল এবং তার কানে বাজল, না না, আমি কখন ঘুম থেকে উঠবো তা বলতে পারি না, আর ঘুম ভাঙিয়ে আমাকে চা দেবার কোনো দরকার নেই। সুদীপা গতকাল রাত্রে একথা বলেছিল নবনীতের জিজ্ঞাসার জবাবে, কারণ নবনীত আগে থেকেই জেনে রাখতে চেয়েছিল সুদীপার অভ্যাসটা কি। সে 1.5 কাপ জল কেটলিতে ঢেলে হিটারে বসিয়ে দিয়ে সুইচ অন করল। এতক্ষণ দাঁতের ব্রাশ তার গালের মধ্যেই গোজা ছিল। এবার সে দাঁতে ব্রাশ চালাতে আরম্ভ করল। নিচু হয়ে দেখল হিটারের কয়েল লাল হচ্ছে কিনা। হচ্ছে। দেখে সে বাইরের ঘরে ফিরে এসে বাইরের দরজা খুলল। সামনেই বারান্দা। বারান্দার ধারে ধারে টবে বিবিধ জাতের ক্যাকটাস, গোড়ায় পাথর ছড়ানো, ওপর দিকে ঝোলানো কয়েক রকমের অর্কিড। নবনীত সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে সামনের বাগানের দিকে তাকালো। কেবল জুঁইয়ের কেয়ারি করা ঝাড়না, গোলাপ গাছ তো আছেই, আপাতত ফুলহীন বেল ফুলের গাছ। পাঁচিলের দেওয়াল ঘেঁষে সারি সারি, উঁচু গেটের দুপাশে বোগেনভিলিয়া। কিন্তু ফুল ছাড়াও এরকম বাগানের যেটা আশ্চর্যের তা হলো বড় বড় কয়েকটি কলা গাছ একপাশে, সারি সারি ফুলকপি আর বাঁধাকপি, যেগুলো স্বাস্থ্যের ঔজ্জ্বল্য বেশ চোখে পড়ার মতো। তার আশেপাশে কয়েকটি টমেটো গাছ বেশ ঝাড়ালো, এবং ঝাড়ের মধ্যে সবুজের গায়ে রং করা টমেটো চোখে পড়ে। বড় গাছ কিছুই নেই,
আম, কাঁঠাল বা আহার্য ফলহীন কোনো গাছ। গেটের সামনে দিয়েই সুরকি আর ইট বাঁধানো রাস্তা ডান দিকে বেঁকে গ্যারেজের দিকে গিয়েছে। সরু লাল পথটা বারান্দার সিঁড়ির নিচে এসে ঠেকেছে। বাগানে ইতিমধ্যে কিছু অংশে ছড়িয়ে পড়েছে রক্তিম রোদ। শিশির বিন্দু চিকচিক করছে সমস্ত গাছের পাতায় পাতায়। নবনীত দাঁত মাজতে মাজতে বারান্দা থেকে নেমে গেল। গেটের পাশে, যেটাকে দারোয়ানের বসবার জায়গা বলা যায়, মাথা ঢাকা, 3 দিকে দেয়াল ঘেরা একটা খুপড়ি। তার ভিতরে দেয়ালে ঝোলানো একটা চাবি নিয়ে নবনীত গেটের শেকলে জড়ানো তালাটা খুলল এবং ফিরে গিয়ে আবার যথাস্থানে তালাসহ চাবিটা ঝুলিয়ে রাখল। সেখান থেকে ফিরে দাঁড়াতেই খাকি হাফ প্যান্ট পরা, গায়ে হাফ শার্টের ওপরে হাত কাটা একটি সামান্য ময়লা সোয়েটার গায়ে দেয়া লম্বা কালো বছর 30-এর লোককে গেট খুলে ঢুকতে দেখল। লোকটি নবনীতকে দেখে, একটু হেসে কপালে 2 হাত ঠেকিয়ে নমস্কার করল। নবনীত যেন একটু অবাক হলো, হাসল, বলল, আরে গোপীনাথ, তুমি এসে গেছো? আমি তো এইমাত্র গেটের তালা খুললাম। তুমি কি বাইরেই দাঁড়িয়েছিলে নাকি? লোকটি, যার নাম গোপীনাথ, সে বলল, আগে আমি বাইরে থেকে আওয়াজ পেলাম আপনি তালা খুলছেন। আমার কি দেরি হয়েছে নাকি, না তুমি একটু আগে এসে পড়েছ? গোপীনাথের স্বর খুব স্পষ্ট না, একটু যেন গোঙানো ধরনের। বলল, কি জানি তা হবে আগে, আমি হয়তো একটু আগেই এসে পড়েছি। নবনীত একটু হাসল, জানে তার বিলম্বের কথা গোপীনাথ সহজে বলবে না। তবে সে নিশ্চিত জানে তার বিলম্ব হয়নি। যেটুকু হয়েছে তার শোবার ঘরের চেহারাটা একটু বদলাতে। নবনীত বারান্দার দিকে যেতে যেতে মাঝপথে থেমে মুখ থেকে ব্রাশ নামিয়ে গোপীনাথের দিকে ফিরে জিজ্ঞেস করল, আজ আমার কাজ কোন দিকটায়? গোপীনাথ গ্যারেজের কাছে পাঁচিল ঘেঁষে জায়গা দেখিয়ে বলল, ওখানে। তবে আপনার কোনো দরকার ছিল না আগে। ওখানে কোদাল চালিয়ে জমিটা আমি তৈরি করতে পারতাম। না, তুমি অন্য দিকের কাজ করো, কোদালটা বের করে রাখো, আমি আসছি। তারপরে জমিটা ঠিকমতো তৈরি করে গোছানো তো তোমারই কাজ। এই বলে মুখের মধ্যে ব্রাশ পুড়ে দাঁত মাজতে মাজতে বারান্দায় উঠে ঘরের মধ্যে ঢুকল। দ্রুত পায়ে একবার রান্নাঘরে উঁকি দিল। জানতো ইলেকট্রিক হিটারের উত্তাপে জল গরম হতে দেরি হবে। সে ফিরে শোবার ঘরের ভিতর দিয়ে বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করল। বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় দাঁতগুলো দেখল। ব্রাশ ধুয়ে দ্রুত হাতে মুখে সাবান লাগিয়ে ধুয়ে নিল। আয়নার নিচেই ছোট তোয়ালে দিয়ে মুখ মুছে মুখে লেদার ক্রিম মেখে ব্রাশ চালিয়ে সেফটি রেজার তুলে নিল। ব্লেড আলাদা করা থাকে না। আগের দিনের ব্লেডই ধুয়ে শুকিয়ে সেফটি রেজারে পরিয়ে রাখে, এটাই ওর অভ্যাস। ব্লেড নিয়ে সাবধানতার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এমন কোনো শিশু নেই যে ব্লেড নিয়ে বালখিলতা করে, রক্তারক্তি করবে। নবনীত দাড়িও কামালো খুব দ্রুত হাতে, যার অবশ্যম্ভাবী ফল 2-1 জায়গায় সামান্য রক্তপাত। সেফটি রেজার আর ব্লেড ধুয়ে মুছে শুকিয়ে জায়গা চিনে জায়গায় রেখে মুখটা ভালো করে ধুয়ে নিল। আফটার শেভিং লোশন লাগিয়ে তোয়ালে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে মুছে আয়নার দিকে ভালো করে তাকালো। এক জায়গায় ঠোঁটের ওপরেই 1 বিন্দু রক্ত। নবনীত জানে অচিরেই তা শুকিয়ে যাবে। কপালের কাছে কানের ওপরে রগের ধারে কালোর মাঝে রূপোলে রেখাগুলো অত্যুজ্জ্বল। সারা মাথায় খুঁজলেও এইরকমই চোখে পড়বে। মুখে কয়েকটি গাঢ় ভাঁজ কেমন একটা তীক্ষ্ণতা এনে দিয়েছে, যা বয়সের থেকেও চারিত্রিক বৈশিষ্ট্যের লক্ষণ বলে দৃশ্যত মনে হয়। তার গায়ের রং ফর্সা না, কালোও না, মাঝামাঝি। তুলনায় মুখটা ঈষৎ কালো কিন্তু উজ্জ্বল। উজ্জ্বল দীপ্তি তার চোখেও, যা রক্তহীন সাদা না, বরং একটু বাদামি রঙেরই ঝলক, এবং ছোট না। নাক উঁচু, একটু মোটা, লালিত্যহীন বলা যায় না,
তথাপি তার মুখ মোটেই কোমল নবনীত ভাবেন না। চোখে ফোটে চিবুকে একটা তীক্ষ্ণতা লক্ষণীয়, যা সে হাসলে একেবারে ঢাকা পড়ে যায়। পুরুষ হিসাবে সে খাটো না, কিছুটা পেশল এবং নাতিদীর্ঘ। নবনীত আয়নার কাছ থেকে সরে বাথরুমের দরজা খুলে আগে দেখলেও খাটের বিছানায় সুদীপার দিকে। সুদীপা এখন অন্যদিকে পাশ ফিরেছে এবং কম্বলটা জড়িয়ে একেবারে গুটিসুটি হয়ে শুয়েছে। মনে হয় সে মুখটাও চাপা দিয়েছে, কারণ ওর মুখ দেখা যাচ্ছে না। চুলের কিছু অংশ কম্বল ঢাকার বাইরে। দেখে মনে হয় শীত আর ঘুম আরো নিবিড় করে ওকে চেপে ধরেছে। নবনীত কয়েক সেকেন্ড দাঁড়িয়েই ভুরু কুঁচকে তাড়াতাড়ি বেরিয়ে রান্নাঘরে চলে গেল। কেটলিতে ফুঁসফুঁস শব্দ হচ্ছে, সরু মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সে আগেই হিটারের সুইচ অফ করল। টেবিলের ওপরে রাখা ন্যাপকিন নিয়ে কেটলির ঢাকনা খুলে দেখল চায়ের জল কতটা শুকিয়েছে। দেখা গেল 1 কাপের মতো আছে। টিপট নিল না। মিটসেফ খুলে চায়ের টিন থেকে 1 চামচ চা কেটলিতে ঢেলে দিল। নিজের হাতেই সাজালো কাপ ডিশ। ক্ষুদ্রতম রেফ্রিজারেটর খুলে জমানো দুধের কৌটো বের করল। মিটসেফের একটা কৌটো থেকে বের করল খানকয়েক বিস্কুট এবং তা চিবোতে আরম্ভ করল। কিন্তু ভুরু জোড়া সেই থেকে কুঁচকেই আছে, কারণ মনে বিধে আছে একটাই জিজ্ঞাসা, মেয়েটা ঘুম থেকে উঠবে কখন? রোজ ওঠেই বা কখন? গতকাল যতটা জেনেছি তাতে তো মনে হয়েছে একটা কিছু কাজকর্ম করে। নিশ্চয়ই সময় আর নিয়মকানুন কিছু মেনে চলতে হয়। আজ অবশ্য অন্য কথা। গতকাল রাত্রের কথাটা মনে রাখতেই হবে। যে পরিমাণে ওর চোখ মুখ লাল হয়েছিল, এমনকি একসময় চোখের তারা দুটো যেরকম বন্ধ আর স্থির হয়ে যাচ্ছিল, শরীরকে নিজের শাসনে রাখতে পারছিল না। পা ফেলতেই গোলমাল করছিল। তার পক্ষে আজ সকালটা প্রতিদিনের নিয়মানুবর্তিতা মেনে চলা সম্ভব না। কিন্তু সেই অসম্ভবের সময়টা কতক্ষণ? আমার পক্ষে সেই সময়ের সঙ্গে পাল্লা দেয়া কি সম্ভব? আমাকে তো আমার ঠিক সময় মতোই কাজে বেরিয়ে যেতে হবে। ওকে তো আমি এরকম ঘুমন্ত অবস্থায় একলা বাড়ির মধ্যে ফেলে রেখে যেতে পারি না। তাছাড়া আমাকে সব ঘর দরজা বন্ধ করেই বেরোতে হয়। ভুরু কুচকে বিস্কুট চিবোতে চিবোতে কেটলির মধ্যে চামচ নেড়ে কাপে চা ঢালতে ঢালতে এই অস্বস্তিকর ভাবনাগুলোই ভাবতে লাগলো। চাই চিনি মেশাবার দরকার বোধ করে না। জমানো দুধেই যে পরিমাণ মিষ্টি মেশানো থাকে তাতেই তার চলে যায়। দুধের কৌটোর ফুটো দিয়ে কৌটো টিপে দুধ ঢেলে চামচ নেড়ে কাপ তুলে চুমুক দিল। ভুরু জোড়া একটু সহজ হলো। কাপ রেখে আবার গেল শোবার ঘরে। সুদীপার দিকে তাকালো না। জামা কাপড়ের আলমারি খুলে বাইক বের করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল। পায়জামা খুলে বাইক পরে আবার পায়জামা গলিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। শোবার ঘর দিয়ে যাবার সময় চকিতেই একবার সুদীপার দিকে দেখে নিল। একরকমই অবস্থা, ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই। আপনি একটা আস্ত এস্টাবলিশমেন্টের লোক হয়ে গেছেন দেখছি। শোবার ঘর থেকে রান্নাঘরে যেতে যেতে গতকাল রাত্রে বলা সুদীপার কথাটা মনে পড়ে গেল। নবনীত রান্নাঘরে ঢুকে চায়ের কাপ তুলে খাবার ঘরে এসে কাপে চুমুক দিল। ভালোই হয়েছে চা, কথাটা ভেবে আবার একটা চুমুক দিল। আস্ত এস্টাবলিশমেন্টের লোক, কথাটা আবার মনে পড়ল এবং নবনীত একটু হাসল। কিন্তু চায়ের কাপে চুমুক দিতে দিতেই তার মুখ গম্ভীর হলো, ভুরু কোচকাল এবং মনে মনে প্রশ্ন করল, এস্টাবলিশমেন্টের ওই রকম পরিবেশে সুদীপা এলো কেমন করে? কে ওকে নিমন্ত্রণ করেছিল? কার আমন্ত্রণেও গতকাল রাত্রে ওখানে এসেছিল? প্রশ্নটাই প্রথম তার মনে জাগল। যা জাগা উচিত ছিল গতকাল রাত্রে ওকে দেখা মাত্রই। অবশ্যই এ কথা ঠিক,
সুদীপাকে দেখা মাত্রই ওকে চেনা নবনীতের পক্ষে অসম্ভব ছিল, যদি সুদীপা নিজে ওর পরিচয়টা না দিত। মেয়েটি একরকমই আছে, সেই আগের মতো যাকে বলা যায় রোখাচোখা। তথাপি যত রোখাচোখাই হোক, গতকাল রাত্রের ব্যাপারটা প্রকৃতই বিস্ময়কর। যে মাননীয় ব্যক্তির সম্মানে গতকাল রাত্রের আহার বিহার জমায়েত মানে পার্টি দেওয়া হয়েছিল, সুদীপা তাকে যে ভাষায় শাল জড়ানোর ব্যাপারে প্রত্যাখ্যান করেছিল তা নিঃসন্দেহে অপমানকর। সেই জন্যই মনের জিজ্ঞাসা আরো ব্যগ্র এবং অনুসন্ধিৎসু হয়ে ওঠে। এই পার্টিতেও এলো কেমন করে? সূত্রটা কি? হোস্টেস যিনি ছিলেন, হোস্টেস বাংলায় কি বলা যায়? নিমন্ত্রণ কর্ত্রী নাকি তত্ত্বাবধায়িকা? যাই হোক, গিয়ে মহিলা হলেন মিসেস হালদার। অধিকাংশ ভিআইপি ব্যক্তিরাই তাকে সেলি বলে ডাকেন। নবনীত অস্বস্তি বোধ করে। কোনো মহিলার নাম শেলি হবে কেন? প্রথমত নামটা মোটে এদেশীয় না, বিদেশি এবং পুরুষের। যে কোনো নামের পিছনে ইকার বা আকার থাকলেই দেখা যায় মহিলাদের নাম হয়ে যায়, তার কোনো অর্থ থাকুক বা না থাকুক। অবশ্য ব্যাপারটা ভাববার মতো বিষয়ই না, তবু অস্বস্তি হয়। মিসেস শেলি হালদার নিজেই গতকাল রাত্রে সুদীপার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর থেকে অনুমান করে নেওয়া যায় সুদীপাকে তিনিই নিমন্ত্রণ করেছিলেন। নবনীত প্রথমে মনে করেছিল সুদীপা মিসেস হালদারের বাড়িরই মেয়ে। মিসেস হালদারকেও শেলি মাসি বলে সম্বোধন করছিল। পরে সুদীপার কাছ থেকেই নবনীত শুনেছিল মিসেস হালদার ওর প্রকৃত কোনো আত্মীয় না, নিজের মাসি তো নয়। ও নিজের ভাষায়, "She is a voluptuous lady, a woman without soul." উনি একজন ইন্দ্রিয় পরায়ণ মহিলা, একটি আত্মাহীন স্ত্রীলোক। অবশ্যই সুদীপা এসব কথা যখন বলছিল তখন নবনী তার সকলের থেকে অনেক দূরে ছিল, এবং সুদীপা তখনও বেশ সুস্থ ছিল। চোখ মুখের অবস্থা স্বাভাবিক ছিল। তার এমন চৈতন্য ছিল ও যার বাড়ির অতিথি তার সম্পর্কেই কটু মন্তব্য করছে। নবনীত অস্বস্তি বোধ করেছিল, বাধা দিতে চেয়েছিল, কিন্তু একথাও সত্যি মিসেস হালদার সম্পর্কে সে প্রায় কিছুই জানে না। সেই কারণে সুদীপার কথা শুনে কৌতূহল বোধ করেছিল। এই জাতীয় কৌতূহল থাকাটাও ভালো কথা নয়, নবনীত তা জানে। তবু সবসময় কৌতূহল দমন করে রাখা যায় না। তথাপি নবনীত তা করেছিল, অন্য প্রসঙ্গে কথা তুলেছিল, নিজের অস্বস্তি বোধের জন্যও বটে। সুদীপার মন্তব্যগুলো অন্যের কানে যাওয়াও অসম্ভব ছিল না। শত হলেও মিসেস হালদার প্রিয় ভাষিনী, অমায়িক, অতি সুমধুর তার আপ্যায়ন, এবং হতে পারেন তিনি 40 অর্ধে, অস্বীকার করার উপায় নেই। যেভাবেই হোক তিনি নিজেকে এখনো যথেষ্ট তন্নি রেখেছেন। অপরূপ, অপরূপই তাকে দেখাচ্ছিল গতকাল রাত্রে। তার নিজের কন্যা বিম্বাকে বলতে গেলে পিঠোপিঠি ভগ্নী বলে মনে হচ্ছিল। বিম্বা একটি নাম। নবনীত অস্বস্তি বোধ করছে না। অনায়াসেই বিম্বা শব্দকে আয়না বলে চালিয়ে দেয়া যায়। আর আয়না নামটা হয়তো একটু গ্রাম্য শোনায়, তবু বেশ সুন্দর, মিষ্টি নাম, আয়না। নবনীত চায়ের কাপে শেষ চুমুক দেবার আগে আবার একটু হাসল, নিজের কথা ভেবেই। এই বয়সেও দুষ্টুমি বুদ্ধিগুলো গেল না। আয়না নামে কোনো মেয়েকে একটু ইতর ইয়ার্কি করে সহজেই ডাক দেয়া যায়, এই আয়না। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা ডাইনিং টেবিলের ওপর রেখে সে বাইরে বেরিয়ে গেল। বারান্দা থেকে নেমে ডাইনে তাকিয়ে দেখল গোপীনাথ গোলাপ বাগানের সেবায় লেগে গিয়েছে। বাঁদিকে তাকিয়ে দেখল দেওয়াল ঘেঁষে চুনের রেখা একটি চৌকো গণ্ডি কাটা, মাঝখানে কোদালটা দাঁড় করানো। গোপীনাথকে এসব দ্বিতীয়বার বলতে হয় না, সে কথা কম বলে, কাজ যা করবার তাই করে। অবশ্যই এক একদিন গোপীনাথকে কথায় পেয়ে বসে, এবং পেয়ে বসলে
তখন আরও কিছুতেই চুপ করে থাকতে পারে না। নবনীতের মনে হয় তখন সম্ভবত গোপীনাথের বিশেষ কোনো গ্ল্যান্ড থেকে রসক্ষরণ হতে থাকে। এক এক সময় মনে হয় মানুষের যা কিছু আত্মান্তিক তার সঙ্গে গ্রন্থিসমূহের বিশেষ যোগ আছে। যেমন এক শ্রেণীর লোক আছে যারা অবিচলিতভাবে নির্বিবাদে মিথ্যা কথা বলে যায়। সে যে মিথ্যা বলছে সেটা সে যেমন জানে তেমনি বুঝতে পারে শ্রোতারা তার মিথ্যে কথা একেবারেই বিশ্বাস করছে না। তথাপি সে চুপ করে থাকতে পারে না, থামতে পারে না। অসহায়ভাবে সে নিজের মিথ্যে কথার শিকার হয়ে যায়। নবনীত এরকম লোক দেখেছে এবং তার বিশ্বাস মিথ্যা কথা বলতে বলতে মিথ্যুকের একসময় কোনো গ্ল্যান্ড থেকে বোধহয় রসক্ষরণ শুরু হয়ে যায়, আর একবার শুরু হয়ে গেলে থামতে পারে না। সম্ভব অসম্ভব বোধ বুদ্ধি পর্যন্ত হারিয়ে যায়। তখন বোধহয় সেটাও এক রকমের গ্ল্যান্ডার্স ব্যাপার হয়ে দাঁড়ায়, যাকে বলে গাল গলা ফুলে ওঠা সংক্রামক ব্যাধির মতো। মিথ্যুকের সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নেয়। নবনীতের মনে পড়ে যায় গৌরকিশোর ঘোষের ব্রজদা চরিত্রের ব্রজবুলি। ব্যাপারটা নিশ্চয়ই হাস্যস্কর, কিন্তু এর কি একটা করুণ দিকও নেই? নিশ্চয়ই আছে, এবং ব্রজদারও তখন নিশ্চয়ই কোনো গ্ল্যান্ড থেকে রসক্ষরণ হতে থাকে। নবনীত নিজেও সেরকম চরিত্র কিছু কিছু দেখেছে। কিন্তু গোপীনাথ মোটেই মিথ্যে কথা বলে না। মিথ্যে কথার বিষয়টা একটা মাত্র নজির হিসাবেই নবনীতের মনে পড়ে গেল। মানুষকে যে কোনো আত্যন্তিক বিষয় বোধ হয় গ্রন্থির রসক্ষরণের যোগাযোগ আছে। গোপীনাথকে যেদিন কথায় পেয়ে বসে সেদিনও নিজেকে কিছুতেই দমিয়ে রাখতে পারে না। এমন না যে নেশা ভাঙ করে বকবক করতে থাকে, বিশেষ করে মদ্যপান করলেই মানুষ বেশি কথা বলে থাকে। সত্যি মিথ্যা যা হোক, যা তার অবচেতনে অন্য সময় চাপা পড়ে থাকে বা যা সে দমন করে রাখবার ক্ষমতা রাখে, সেই ক্ষমতা ক্রমে দুর্বল আর শিথিল হয়ে পড়ে। অনেক সময় বোবার কথা বলার ইচ্ছার মতো অনেকে চিৎকার করে গানও জুড়ে দেয়, কারণ তার ধারণা সে গান করতে জানে। এই সবই নবনীতের অত্যন্ত প্রত্যক্ষ অভিজ্ঞতা। প্রায় তাকে এরকম মাতালদের পাল্লায় পড়তে হয়, যা তাকে অত্যন্ত দুঃখিত আর বিরক্ত করে তোলে। গতকাল রাত্রেও সে দুঃখিত আর বিরক্ত হয়েছিল, বিশেষ করে সুদীপার আচরণে। এটা ঠিক, সুদীপার ভিতরে অনেক বিক্ষোভ, রাগ আর ঘৃণা পুঞ্জীভূত হয়ে আছে। কিন্তু সেসব নবনীতকে শুনিয়ে কি লাভ? যে বিষয়ে নবনীত কোনো সুরাহাই করতে পারবে না, তাকে সেসব কথা শোনানোর কোনো মানেই হয় না। বলতে গেলে সুদীপা তার কাছে প্রায় অপরিচিত। ওর জীবনের কিছুই সে জানে না, অথচ সুদীপার কথাই কেবল তাকে শুনতে হয়নি, বাড়ি বই নিয়ে আসতে হয়েছে, নিজের বিছানাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। এও সেই আত্যন্তিক ব্যাপার, সিক্রেশনের অসহায়তা। না, গোপীনাথ মদ্যপান না করেই এক একদিন হাজার কথা বলতে থাকে। প্রথম প্রথম নবনীতর সন্দেহ হতো গোপীনাথ নিশ্চয়ই নেশা করেছে, কিন্তু পরে বুঝতে পেরেছে মদ, ভাং, গাঁজা এসব কোনো নেশাই সে করে না। তার নেশা হলো গুন্ডি পান আর দোক্তা। নবনীত তখনই অবাক হয় যখন গোপীনাথ তাকে এমন সব অনায়াসে বলে যা স্বাভাবিক অবস্থায় বলা অসম্ভব। নবনীতকে সে যেরকম সমীহ করে, সম্ভ্রমের দৃষ্টিতে দেখে, তাদের পরস্পরের সম্পর্কের দিক থেকে সেটাই স্বাভাবিক এবং অনিবার্য। তারপরেও কথা বলতে আরম্ভ করল। তার মুখ থেকে এমন কথা উচ্চারিত হয় যা এক কথায় ভালো লাগার। নবনীতর রাগ করা উচিত, বিরক্ত হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আশ্চর্য, নিজের মনকে সে পরখ করে দেখেছে, ওসব তার মোটেই হয় না। অনেকে ঠাট্টা করে বলে আজকাল পৃথিবীতে শ্রোতার থেকে বক্তা বেশি হয়ে গিয়েছে। সেই হিসাবে আজকের দিনে নবনীতর মতো শ্রোতা পাওয়া সত্যিই দুরূহ। সে গোপীনাথের প্রত্যেকটি কথাই মনোযোগ দিয়ে শোনে। গোপীনাথের জীবনে সব থেকে বড় দুঃখ ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গিয়েছে।
চলে গিয়েছে বললে বোধহয় ঠিক বলা হয় না। গোপীনাথ যে ঘরে থাকে তার দুটো ঘরের পরেই আরেকজনের সঙ্গে ওর স্ত্রী বাস করে। এক্ষেত্রে বাস বলতে যা বোঝায় তাই, সহবাস করে। কাছেই একটা সরকারি অফিসের কোয়ার্টারে ওরা কয়েকজন থাকে। গোপীনাথের স্ত্রী যার কাছে চলে গিয়েছে সে গোপীনাথেরই দেশের লোক, অফিসের বেয়ারা। সরকারি চাকরি সূত্রেই গোপীনাথ নবনীতর কাজ করে। বাড়ির এই কাজ করাটা নবনীতর পদাধিকার বলে কোনো অনধিকার চর্চা না। তার বাগানের কাজ করাটা গোপীনাথের চাকরির অন্তর্ভুক্ত। নবনীত দিনের বেলা বাড়িতে খায় না, দুপুরের খাবার খুবই সামান্য, তা বাইরের থেকেই আসে। অফিসে বসেই খায়, মাত্র 1 প্লেট স্যান্ডউইচ আর 1 কাপ কালো কফি। সকালবেলা সে নিজেই নিজের খাবার তৈরি করে, মাখনবিহীন টোস্ট আর ভাজা ডিমের ঘন্ট বলা যায়। তখনও সে 1 কাপ কালো কফি পান করে। রাত্রের খাবার তৈরি করে গোপীনাথ। নবনীত বুঝতে পারে গোপীনাথের হাতের রান্না অনেকের পক্ষেই হয়তো মুখে তোলা সম্ভব না। তার খারাপ লাগে না। গোপীনাথ তেল আর মশলার ব্যবহার করা প্রায় জানেই না। ঝাল নুনের ব্যাপারেও ও বেশ কৃপণ, কিংবা ওর কোনো আন্দাজ নেই। কিন্তু নবনীতর খারাপ লাগে না। এই রান্নার কাজটা গোপীনাথের চাকরির অন্তর্ভুক্ত না। নবনীত তাকে বেতন দেয় এবং রাত্রের খাবারও গোপীনাথের প্রাপ্য। বিকেলবেলাটা গোপীনাথের কোনো কাজই থাকে না, সংসার বলতেও কিছু নেই। বউ চলে গিয়েছে এবং যে 2টি সন্তান ওর বউয়ের কাছে, তারা গোপীনাথের ঔরসটা তো না। অতএব নবনীতের রাত্রের রান্না করা, যা দিনান্তে একবার ঘর দরজা পরিষ্কার করা, সবেতন একবেলা খাবারের বিনিময়ে ওর কোনো অসুবিধে হয় না। নবনীত লক্ষ্য করেছে 2-1 মাস অন্তর অন্তর গোপীনাথ হঠাৎ একদিন কথা বলতে আরম্ভ করে। সে দেশের কথা বলে, বাবা মায়ের কথা বলে, চাষাবাদের কথা বলে, কিন্তু সবটাই বলে গল্পের মতো করে। আর তার তুলনাগুলো অদ্ভুত। সে আপনাকে কি বলবো, আগে একটা বৃষ্টি হয়ে যাবার পরে মাটি এমন মিট মিট করে হাসতে লাগে, আপনারও হাসি পেয়ে যাবে। আমি তো হেসেই মরে যাই আগে। মাটি হাসে, এমন কথা নবনীত গোপীনাথের কাছেই প্রথম শুনেছে। একটার পর একটা প্রসঙ্গ ও বলতে থাকে এবং এভাবেই ওর স্ত্রীর প্রসঙ্গ উঠে পড়ে। বেশ তো, এখানে তোমার গাঁ সমাজ টমাজ কিছু নাই, কোনো পরোয়া নেই, তা বলে অন্য জায়গায় গিয়ে বাসা নিতে পারো না? আমার চোখের সামনেই থাকতে হবে। বুঝলাম এখন তোমার ছেলে মেয়ে হয়েছে, আমার কাছে থাকতে হয় নাই। হতো না, একথা কে বলতে পারে আগে? আমি অশক্ত পুরানা, তুমি নিজেই তো জানো। আমার শরীরেও অলের বীজ আছে। তোমার নিজের দেখতাই আমি আমার মায়ের বোনের পেট করেছি, তোমাকে সারা রাত্র দপায় দপায় ফালা ফালা করেছি। আশ্চর্য! এসব কথা শুনতে শুনতে নবনীতর রাগ হয় না, হাসিও পায় না। বরং গোপীনাথের মুখে যে যন্ত্রণার অভিব্যক্তি ফুটে ওঠে, তা দেখে সে বিচলিত বোধ করে। গোপীনাথের বেশিরভাগ কথাই একটু কৃষি ও চাষ ঘেঁষা। নবনীতের কানে কথাগুলো ভালগার শোনায়, সেটা ঠিক, কিন্তু সে বোঝে সত্যি কথা অকপটে বলবার অন্য কোনো ভাষা গোপীনাথ জানে না। যেমন, হ্যাঁ বলতে পারো সময় বীজ না বুনতে পারলে বসুমতীকে দোষ দিতে পারো না, তা বলে আমার হাল লাঙলকে তো আর খারাপ বলতে পারো না। অশান্তির কথা কি আগে? বউটা এখনো আমার সঙ্গে কথা বলে, হাসে, ছেলে মেয়েগুলোকে আমার কাছে পাঠিয়ে দেয়। আমি আবার ওসব নিয়ে রাগমাগ করতে পারি না, কিন্তু মনটা তো টাঁটায়, সেটা তুমি বুঝবে না? রাতে আমার ঘরে ইস্তক আসতে চায়, এসব কি কথা বলেন তো? নবনীত একদিন বলেছিল, তুমি ওই কোয়ার্টার ছেড়ে দিলেই পারো, ইচ্ছে করলে তুমি আমার ওখানেও থাকতে পারো, আমার কোনো অসুবিধা হবে না। এক সময় ভাবি ওখান থেকে চলে যাব, তারপর আবার ভাবি কেন যাব? ওটা আমার সরকারি কোয়ার্টার, আমার হকের ঘর, ছাড়বো কেন? নবনীতর বলতে ইচ্ছা করেছিল, ওর বউ যার কাছে চলে গিয়েছে সেই বা তার হকের কোয়ার্টার ছেড়ে যাবে কেন?
কিন্তু বলেনি। তার মনে হয়েছিল, এবং সেটাই নবনীতর বিশ্বাস, গোপীনাথ সেখান থেকে নড়তে চায় না। তার আশা করবার হয়তো আর কিছুই নেই, সম্ভবত করেও না। কিন্তু বউ যেখানে আছে সেখানেই সে থাকতে চায়। নবনীতর কষ্ট হয়। হয়তো বউকে রোজ দেখতে পাওয়া আর পুরনো দিন ও রাত্রিগুলো স্মৃতিচারণী ওর প্রাণের তৃষ্ণাকে ভিজিয়ে রাখে, এবং এক এক দিনও যখন কথা বলতে আরম্ভ করে তখনও ভিজতে থাকে, মানে গ্রন্থির রস মোচন হতে থাকে। নবনীত বাগানে নেমে চুনের দাগ দেয়া নির্দিষ্ট জায়গায় গেল। কোদাল তুলে নিয়ে মাটি কুপাতে আরম্ভ করল। ওরকম করে হবে না, গেওতে অসুবিধা। গোপীনাথ গোলাপঝাড়ের পাশ থেকে ওর সেই অস্পষ্ট অনেকটা গোঙানো ধরনের উচ্চারণে স্বর চড়িয়ে বলল, আগে দাগে দাগে কোদাল মেরে নেন, তারপরে একধার থেকে কোপাতে শুরু করেন। নবনীত গোপীনাথের কথা শুনল এবং ব্যাপারটা বুঝে ওর নির্দেশ মতো কোদাল চালাতে আরম্ভ করল। কিন্তু সেই মুহূর্তেই তার মনে একটা সন্দেহ জাগল। গোপীনাথের চড়া স্বর শুনে সুদীপার ঘুম হয়তো ভেঙে গেলে বাঁচা যায়। কেননা মাটি কোপানোর কাজ শেষ হয়ে গেলেই নবনীত প্রথমে যাবে ওর খাবার তৈরি করতে। কোদাল কুপিয়ে সঙ্গে সঙ্গেই স্নান করতে যাওয়াটা ঠিক হবে না। কফির জল চাপিয়ে ও স্নান করতে যাবে। স্নান করতে ওর বেশি সময় লাগে না। আজ অবশ্যই অসুবিধা আছে, একটা মেয়ে রয়েছে বাড়ির মধ্যে। অন্যথায় বাইরের দরজা বন্ধ করে দিয়ে খাওয়া পোশাক করা সবই একসঙ্গে চলে। অতএব সেক্ষেত্রে নগ্নতা অনিবার্য, কিন্তু সুদীপার সামনে সেটা অসম্ভব। এবং সুদীপা যদি এখন জেগে উঠে বাথরুমের কাজ সেরে নেয়, নবনীতর পক্ষে খুবই সুবিধা হয়। সেই আশায় কোদাল চালাতে চালাতে সে একবার বারান্দা ও দরজার দিকে দেখে নিল। কয়েকবারই দেখল, সুদীপার ছায়াও দেখা গেল না। কিন্তু মেয়েটাকে উঠতে তো হবেই। নবনীত দেরি করতে পারবে না। সে সারা দিনের জন্য বেরিয়ে যায়। চাবি অবশ্যই গোপীনাথের কাছে থাকে। গোপীনাথও সময় মতো একসময় এসে ঘর দরজা পরিষ্কার করে রেখে যায়, পয়সা দেয়া থাকে। বাজার করে ওর রান্না শেষ হতে হতেই নবনীত বাড়ি ফিরে আসে। মোটামুটি এটাই ওর প্রতিদিনের রুটিন। অফিস থেকে বেরিয়ে কোথাও গিয়ে একটু আড্ডা দিয়ে একেবারে বাড়ি ফিরে আসে, তারপরে আর বেরোয় না। গতকালের মতো নিমন্ত্রণ প্রায়ই থাকে। নবনীত সাধারণত সব নিমন্ত্রণই রক্ষা করে, কারণ ওটাও তার কাজের একটা অঙ্গ বলা যায়। না গেলেই নানা রকম প্রশ্ন ওঠে, বাধ্যতামূলক না হলেও নানা রকমের জবাবদিহি করতে হয়। তাছাড়া এসব জমাইতে যেতে ওর তেমন খারাপ লাগে না। অস্বস্তিকর যেটা, সব পার্টিতেই মদ্য পরিবেশিত হয়, আর কিছু লোক মাতাল হবেই। আর মাতাল হলেই তারা অন্যদের বিরক্ত করতে আরম্ভ করে, যেন অন্যদের বিরক্ত করার তাদের একটা অধিকার জন্মে যায়। নবনীত ঘামতে আরম্ভ করেছে। সে একবার বারান্দার দিকে তাকালো। না, সুদীপার জেগে ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে সে আবার কোদাল চালাতে আরম্ভ করল। সম্ভবত একদিনেই সব জমিটা তার পক্ষে কোপানো সম্ভব হবে না। এ জায়গাটায় সে আলুর চাষ করবে। ঘড়ি দেখবার তার দরকার নেই। ঠিক সময়ে গোপীনাথ তাকে কাজ থামিয়ে ভিতরে পাঠিয়ে দেবে। ওর সময় জ্ঞান খুব টনটনে। ঘড়ি না দেখেই প্রায় অব্যর্থ বলে দিতে পারে। কিন্তু নবনীতের কি করা উচিত? একবার ভিতরে গিয়ে সুদীপাকে ঘুম থেকে তুলে দেয়া? ওইটুকু মেয়ে কে করে এত বেলা অবধি ঘুমায়? কি করেই বা রাত্রে জেগে ওই সব ছাইপাশগুলো খায়? সত্যি একটা ভাববার মতো কথা। নবনীতের সামনে সুদীপা ড্রিঙ্ক করেছে বলে তার আত্মসম্মানে কোনো আঘাত লাগেনি। ওর থেকে অনেক ছোট মেয়েকেও সে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গায়ের কাছে বসে মদ্যপান করতে দেখেছে, এবং সে সবই একটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। সে উদ্দেশ্য কেউ গোপন করারও চেষ্টা করে না, কারণ সেসব ঘটনাগুলো ঘটে গোপন স্থানে, বাইরের কোনো লোকের পক্ষে দেখা বা জানা সম্ভব নয়। নবনীতকে সেসব দেখতে হয়,
কারণ সেই সব বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রায় তাকে চলাফেরা ওঠা বসা করতে হয়, অবশ্যই কাজের প্রয়োজনে। কিন্তু এরকম ক্ষেত্রে কাজ ভণ্ডুল হওয়া স্বাভাবিক এবং তা হয়েও থাকে। সেই সব 17, 18 বা 19, 20 বছরের মেয়েদের মোটামুটি চেনা এবং বোঝা যায়। এক কথায় দুঃখী বলা যায় সেই সব মেয়েদের। মানুষকে করুণা করাটা নবনীতের মানসিকতার মধ্যেই নেই। সেই সব মেয়েদের দুঃখী ভাবা মানেই তাদের সে করুণা করে না, দুঃখবোধ করে, এবং সব থেকে সহজে যে কথাটা বলা যায় রাগ করা বা ঘৃণা করা, সেরকম অসহনীয় কোনো অনুভূতির থেকেও একটা অসহায় যন্ত্রণা সে বোধ করে। কিন্তু সুদীপার মতো মেয়ে এরকম মদ্যপানে অভ্যস্ত হলো কি করে? এখন অবশ্য নবনীতর মনে হচ্ছে যা একটা ধারণা মাত্র। সুদীপা হয়তো মিসেস হালদারের মেয়ে কিংবা হালদারের বন্ধু, এবং সে সূত্রেই ও গতকাল রাত্রে সেখানে নিমন্ত্রিত হয়েছিল। বিম্বা আর সুদীপাকে বাদ দিলে ওদের বয়সী মেয়ে গত রাত্রে একজনও ছিল না। মহিলাও বেশি আরো কয়েকজন ছিলেন যারা মিসেস হালদারের বন্ধু, এবং তারা সকলেই জোড়ায় জোড়ায় এসেছিলেন, দম্পতি যুগল যাকে বলে। মিসেস হালদার অবশ্যই বিধবা। তার স্বামী প্রায় বছর 10 গত হয়েছেন, তিনি আর বিয়ে করেননি। কিন্তু বিধবা বলতে যেরকম বোঝায় সেরকম জীবনযাপন তিনি করেন না। এখনো তার স্বাস্থ্য, সৌন্দর্য, রূপ যথেষ্ট। তিনি সে বিষয়ে সম্যক রূপে সচেতন। তার পোশাক প্রসাধন বিম্বার থেকে কোনো অংশে কম নয়, এবং তার যেটা বৈশিষ্ট্য যা নবনীত আর কখনো কাউকে দেখেনি, তিনি তার ঘন কালো চুলের সিথায় ছোট একটি সিঁদুরের রেখা আঁকেন। নবনীত শুনেছে এ বিষয়ে তার জবাব এটাও নাকি তার স্বামীরই স্মৃতি রক্ষার্থে। খাদ্যাখাদ্যের ব্যাপারে তার কোনো বাজবিচার নেই, মদ্যপান করতেও অরুচি নেই। না, অরুচি নেই কথাটা ঠিক বলা হলো না, বলা উচিত হৃদয় ও শরীর দিয়ে উপভোগ করেন। গতকাল রাত্রে তাকে মাতাল হতে দেখা যায়নি, কিন্তু পান করেছিলেন যথেষ্ট। বরং বিম্বাকেই 2-1 বার সাবধান করে দিয়ে বলেছিলেন, বেশি ড্রিঙ্ক করে শরীর খারাপ করিস না। বিম্বা কি গতকাল শরীর খারাপ মতো মদ্যপান করেছিল? প্রশ্নটা মনে জাগা মাত্র নবনীতের হাসি পেল, কিন্তু সেই মুহূর্তেই চমকে কোদাল চালানো থামিয়ে বারান্দার দিকে তাকালো। বারান্দার দিকে একটা শব্দ পেয়েই সে চমকে তাকিয়েছে, এবং একটা বিশেষ প্রত্যাশা নিয়েই। না, প্রত্যাশা মেটবার কোনো লক্ষণই নেই। সুদীপার কোনো চিহ্নই ঘরের দরজা বা বারান্দার ধারে কাছে দেখা যাচ্ছে না, দুটো কাক ছাড়া। কাক নামক এই পক্ষীগুলোর ভাবভার বোঝার কোনো উপায় নেই, নবনীত অন্তত বুঝতে পারে না। এমনিতে যত্রতত্র কুটো, কাঠি, লোহার তার যেখানে যা পায় ঠুকরে ঠুকরে তুলে নিয়ে যাবার চেষ্টা করে, এমনকি মাটির টব ফেটে ভেঙে যাওয়ার আশঙ্কায় জড়ানো মোটা তারগুলো নিয়ে পর্যন্ত টানাটানি করে নিজেদের বাসা তৈরি করার জন্য। ওরা তা করতেই পারে, তথাপি একটু সময় জ্ঞান থাকা বোধহয় উচিত ছিল। এখন শীতকাল, গাছের পাতা ঝরতে আরম্ভ করেছে, সেটা ঠিক। বাসাগুলো পাতার আড়াল ছেড়ে বেরিয়ে আসবে, কিন্তু ঝড়ের সময় এটা না, বা ঝড়ের পরে ধ্বংসের সময়ও নয়। তবে রোজ রোজ লোহার তার দেখলেই ঠোকরানোর মানেটা কি? অর্কিডের সঙ্গে জড়ানো কিছু কিঞ্চিত সরু তারের তো কথাই নেই, 12 মাস ওগুলোকে নিয়ে টানাটানি করে। আর এখন যে শব্দে নবনীত চমকে উঠল সেটা আর কিছুই নয়, ক্যাকটাসের টব থেকে ছোট একটা পাথরের টুকরো ঠোঁট দিয়ে তুলে নিয়ে ফেলেছে। তার মানে ওদের পাথরও দরকার। অবশ্যই কি বা দরকার নেই, সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত হোক, একবার একটা ভেঙে পড়া কাকের বাসায় সে আস্ত একটা চায়ের চামচ আর ভাঙা কাচের চুরির টুকরোও দেখেছিল। ছোটখাটো কাপড়ের টুকরোর তো কথাই নেই। আর সব বাদ দিলেও চামচটা ওদের কি দরকার ছিল? অসভ্য। নবনীত মনে মনে উচ্চারণ করে আবার কোদাল চালাতে লাগলো। না, সুদীপা বোধহয় বেলা 12টার আগে উঠবে না। নবনীতেরও সবই মনে আছে গত রাত্রের কথা। সে সুদীপাকে বাধা দেয়নি, কারণ বাধা দেবার কোনো দরকার মনে করেনি। তথাপি যথেষ্ট অস্বস্তি বোধ করেছিল। সময়টা শীতকাল,
সেটা বোঝা গেল, এবং এটাও না হয় বোঝা গেল সুদীপার বয়স এখনো যথেষ্ট কম, সহ্য করবার শক্তি যথেষ্ট আছে। তা বলে গেলাস ভর্তি কাঁচা হুইস্কি ঢেলে বরফের চাংড়া মিশিয়ে চোঁচো করে চুমুক দেয়া কোনো কাজের কথাই না। ওটাকেই সত্যিকারের বেশি ড্রিঙ্ক করে শরীর খারাপ করা বলো। সুদীপা আর বিম্বা দুজনেই একসঙ্গে পান করছিল, নিজেদের মধ্যে কথা বলছিল, আর প্রায় থেকে থেকে খিলখিল করে হেসে উঠছিল। আর সে সময়ই মিসেস হালদার তাঁর মেয়েকে সাবধান করেছিলেন। এক্ষেত্রে নবনীতর ধারণা, সাবধান করা বলতে বোধহয় আচরণের বিষয়ে সজাগ করে দেয়াই বলা যায়। কারণ ঘরের বিভিন্ন কোণে ধারে বা মাঝখানে মহিলা পুরুষগণ গুচ্ছ গুচ্ছ দানা বেঁধে কথাবার্তা চালালেও সুদীপা আর বিম্বা খিলখিল করে হেসে উঠলেই ঘরের সবাই ওদের দিকে তাকাচ্ছিলেন। দৃশ্যটা বোধহয় একটু দৃষ্টিকটুই। অবশ্যই নবনীত লক্ষ্য করেছে, হয়তো অনুচিত এরকম লক্ষ্য করা বা চোখে পড়া মিসেস হালদারের অনেক পুরুষ বন্ধুরাই সতৃষ্ণ উজ্জ্বল দৃষ্টিতে বিম্বা আর সুদীপাকে দেখছিলেন। অল্প বয়সী বলতে ওরা দুজনেই ছিল, ওদের বয়সী কোনো ছেলেও ছিল না, থাকলে বোধহয় ভালোই হতো, ওরাও একটা গুচ্ছে ডানা বাঁধতে পারত। মিসেস হালদারের কয়েকবার সাবধান করে দেবার পরে একজনই বিশেষ করে সস্নেহে বাধা দিয়ে বলে উঠেছিলেন, ওদের কেন ডিস্টার্ব করছেন মিসেস হালদার, লেট দেম এনজয়। তিনি সেই বিশিষ্ট মাননীয় ব্যক্তি যার অনারে, মানে প্রধানত যাকে উপলক্ষ করে গত রাত্রে মিসেস হালদার তার বাড়িতে একটু দেখা সাক্ষাৎ পানভোজনের আয়োজন করেছিলেন। দেখা সাক্ষাৎ এবং পানভোজনের আয়োজনের গূঢ় কারণটা নবনীত ভালোই জানত, আর জানত বলেই অনিবার্য কারণে সে ওখানে নিমন্ত্রিত ছিল। একটু কঠিনভাবে বা ঠোঁট বাঁকিয়ে বললে একথাই বলতে হয়, গত রাত্রে নিমন্ত্রিত সকলেই প্রয়োজনীয় ব্যক্তিবৃন্দ ছিলেন। এমনকি হ্যাঁ, এখন বলে না, গত রাত্রেও নবনীতের কোনো সন্দেহ ছিল না, সুদীপাও বিশেষ প্রয়োজনেই নিমন্ত্রিত হয়েছিল। খারাপ, খুবই খারাপ। এভাবে এসব কথা ভাবতে মোটেই ভালো লাগে না। এসব যে তেমন একটা ভাববার ব্যাপার বা ভাবতে ইচ্ছে করছে তা মোটেই নয়। পৃথিবীর সর্বত্র সব দেশে এরকম ঘটনা ঘটছে। কোনো অভিনবত্ব নতুনত্ব কিছুই নেই দেশ কাল এবং আচারে। কিছুটা ভঙ্গির রকমফের বা মাত্রাভেদ মাত্র। প্রতিবাদ, চিৎকার, আক্রোশ, হনন, কিন্তু ফল কি? কালার ব্লাইন্ড ছাড়া লালকে কেউ সাদা বলে না, বলবেও না। তাছাড়া পৃথিবীর কথা বলতেই বা যাচ্ছে কে? নবনীত? না, এ ধরনের কোনো ধর্মযুদ্ধ ঘোষণা করার কোনো মহৎ ইচ্ছা তার নেই। কিন্তু নিজের কাছে নিজেকে কেমন নিরুপায় মনে হয় না? বিশেষ করে ভাবনাগুলো যখন ইচ্ছা মতো দমিত থাকতে চায় না। এক্ষেত্রে না থাকার কারণ অবশ্যই খানিকটা সুদীপা। সুদীপা অসুস্থ হয়েছিল। অসুস্থ অবস্থাতেও সে অভাবনীয়ভাবে ফনা তোলা সাপের মতো আচরণ করেছিল। মানে হ্যাঁ, কথা বলেছিল একই ব্যাপারে। অভাবনীয়, অত্যন্ত প্রকৃতই অভাবনীয় সুদীপার সে আচরণ এবং ভাষা ও ভঙ্গি। মাননীয় ব্যক্তি যখন ওর গায়ে শালটা পরিয়ে দিতে চেয়েছিলেন, তার আগে একবারের জন্য নবনীতের মনে হয়নি সুদীপা ওই রকম আচরণ করতে পারে বা ওই রকম ভাষা বলতে পারে। অবশ্য হ্যাঁ, খুব বেশি উত্তেজিত আর অসুস্থ হয়ে পড়লে মানুষ অনেক কিছুই করতে পারে, কারণ তখন সে আত্মবিস্মৃত হয়। এটা অনুমানের অপেক্ষা রাখে না। সুদীপা তখন সেই অবস্থাতেই ছিল, অসুস্থ, আত্মবিস্মৃত। আজ যখন ও জাগবে তখন নিশ্চয়ই ওর মাথা ভার হয়ে থাকবে, ব্যথা করবে, কিন্তু অনুশোচনায় অনিবার্যভাবেই খুব বিমর্ষ হয়ে থাকবে। কিন্তু নবনীতের মনে যখন আর এখন সন্দেহ নেই সুদীপা বিম্বার বন্ধু, নিমন্ত্রণের সূত্র সেইখানে, প্রয়োজনটা ছিল ভিন্ন। তার মানে এই না গতরাত্রেই সুদীপা প্রথম বিম্বাদের বাড়ি এসেছিল। মিসেস হালদারের সঙ্গে ওর কথাবার্তাতেই বোঝা গিয়েছিল ও বাড়িতেও আগেও গিয়েছে। কতটা যাতায়াত ছিল সেটা অনুমান করা যাচ্ছে না। নবনীত এখন পরিষ্কার মনে করতে পারছে
মিসেস হালদার কি বলে সুদীপার সঙ্গে সেই মাননীয় অতিথির পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই আমার আরেকটি মেয়ে সুদীপা, মাই বিলাভ ডটার। বলুন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বিউটি কম্পিটিশনে ফার্স্ট হবার মতো রূপসী কিনা? 100%, মোর দ্যান 100%। এই বলে মাননীয় অতিথি বিদেশি কেতায় সুদীপার দিকে তাঁর একটি হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সুদীপা বেশ সলজ্জ হেসেই নিজের হাতটা বাড়িয়ে দিয়েছিল, যেটা স্থান, কাল এবং পাত্রপাত্রী হিসেবে নবনীতের খুবই স্বাভাবিক মনে হয়েছিল। সুদীপাকে নিশ্চয়ই একটু বেশি খুশি করার চেষ্টা হয়েছিল এবং সুদীপা একটি মেয়ে রূপের প্রশংসায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছিল এবং লজ্জাও পেয়েছিল। সকলেই যেমন হাসছিল, নবনীতও তেমন হাসছিল, অবশ্যই দূর থেকে। তারপরে মাননীয় অতিথির সঙ্গে সুদীপার তখন আর কি কথা হয়েছিল নবনীত শুনতে পায়নি। সে নিজেও অন্যের সঙ্গে কথা বলছিল। অবশ্যই তার আগে সেও মনে মনে স্বীকার করেছিল মেয়েটি দেখতে ভালো, চোখে পড়বার মতো। একটু পরেই মিসেস হালদারের সঙ্গে তার সামনে এসে সুদীপা দাঁড়িয়েছিল। সুদীপা হেসে কপালে হাত ঠেকিয়ে মিসেস হালদারের কাছ থেকে তার পরিচয় শোনবার মাঝখানেই ভুরু কুঁচকে উঠে বলেছিল, নবনীত ঘোষ মানে আপনি এক্স প্রফেসর অফ। সুদীপা কথাটা শেষ করেনি। একটা বিভ্রান্ত বিস্ময়ে ও যেন নবনীতের চোখের মধ্যেই ডুবে গিয়েছিল, অথচ চোখের দৃষ্টিতে জিজ্ঞাসা ছিল। নবনীত খুবই চমকে উঠেছিল এবং তার অবস্থাও খানিকটা সুদীপার মতোই। বিভ্রান্ত না হলেও অবাক আর অনুসন্ধিৎসু চোখে সুদীপার মুখের দিকে তাকিয়েছিল। অনুসন্ধিৎসার কারণ ও মেয়েটিকে তখনও সুদীপার নামটা তো শোনা হয়নি, চিনতে চেষ্টা করছিল এবং অবাক স্বরেই বলেছিল, হ্যাঁ ঠিকই ধরেছেন, আগে আমি কলেজেই চাকরি করতাম, কিন্তু আপনাকে। আমি সুদীপা মজুমদার। আমাকে আপনি করে বলবেন না, আমি তো আপনার ছাত্রী ছিলাম। ইস, আশ্চর্য, আমারই তো আপনাকে আগে চেনা উচিত ছিল স্যার, আসলে আমি মোটেই লক্ষ্য করিনি। নবনীত মনে মনে বলেছিল করবার কথাও নয়, কিন্তু তার তৎক্ষণাৎ মনের মধ্যে একটু না হাতড়ে নামটা শোনা মাত্রই সুদীপাকে চিনতে পেরেছিল। না চিনতে পারার কোনো কারণই ছিল না। নানানভাবেই ফেমাস বলতে যা বোঝায়, কলেজে সুদীপা মজুমদার তাই ছিল। ছাত্র ইউনিয়ন করার রাজনীতি থেকে শুরু করে যত রকমের হইচই, হাঙ্গামা, হুজ্জুত সবকিছুর সঙ্গে ওর নামটা জড়িয়ে থাকতই, যে কারণে কোনো কোনো অধ্যাপক ওকে নটোরিয়াসও বলতেন, অবশ্যই আড়ালে। সুদীপার যথেষ্ট প্রভাব ছিল ছাত্রছাত্রী আর অধ্যাপক মহলেও। কিছুটা নির্ভীক আচরণ, কথাবার্তার প্রখরতা এবং বলাই বাহুল্য সুন্দর মুখের জয় সর্বত্র। চলতি কথায় যাকে বলে নজর কাড়ানো ঝলক, সেটা ওর সবখানি আছে। আর নজর কেবল তরুণ ছাত্রদেরই থাকে সেটা তো আদৌ সত্যি না, বা শরীরে মনে একটু দোলা লেগে যাওয়া। প্রৌঢ় প্রবীণ অধ্যাপক মাস্টারমশাইদেরও প্রাণ ভরে থাকে, সেই অভিজ্ঞতা নবনীতের আছে। বাংলা ভাষার একজন অধ্যাপক তো সুদীপাকে স্নেহ আর ঠাট্টা করে সকলের সামনেই বলতেন, এই যে জাহাবাজ মেয়ে। বোধহয় জাহাপনা টাহাপনা শব্দ থেকেই এরকম একটি বিশেষণ প্রচলিত হয়েছে। কথাটা প্রকৃতই পাত্রীবিশেষে ভারী লাগসই। অবশ্যই লোকাল অর্থে এর মধ্যে মন্দের কোনো ইঙ্গিত আছে কিনা নবনীতের জানা নেই, কিন্তু সুদীপার মুখে গতকাল রাত্রে স্যার শব্দটা নবনীতের কানে খট করে লেগেছিল। তার কারণ এই না যে সুদীপার হাতে হুইস্কির পাত্র ছিল এবং ওর চোখে আর গালে তখন কিঞ্চিত রক্তাভা দেখা দিয়েছিল। কলেজ এবং কলেজীয় কোনো ব্যাপারটাই নবনীতের আর ভালো লাগে না। সেটা এখন তার কাছে অতীত জীবনের অসময়ের কাল বলে মনে হয়, দুঃসময়ও বলা যায়। তার ব্যক্তিগত অভিজ্ঞতার মতামত হলো,
ওরকম একটা পেশা নিয়ে জীবন ধারণ করার মতো কষ্ট আর বিরক্তিকর বিষয় আর কিছু নেই। চিন্তায় ভাবনায় মনের সব দিক থেকেই প্রতিদিন যেন একটু একটু করে বেঁটে হয়ে যেতে হয়। মানুষ মাত্রই অবস্থা এবং ব্যবস্থা এবং পরিস্থিতির খানিকটা শিকার হয়ে পড়ে। এই অসহায়তার কথা মনে রেখেই এইরকম অনুভূতি তার হয়েছিল। এর দ্বারা নিজের চিন্তাভাবনাকে সে মহৎ আখ্যা কোনো রকমেই দিতে চায় না, কেননা ঠিক কোনো অর্থেই মহত্ব ব্যাপারটাকে সে বিশ্বাস করে না। কলেজের চাকরির প্রতি বিতৃষ্ণাটা তার একান্তই ব্যক্তি চরিত্রের ভিন্নতা। সকলের সব আবহাওয়া যেমন সহ্য হয় না, অনেকটা সেই রকম। অবশ্যই সহ্য না হলেই যে মানুষ সেই আবহাওয়ার বাইরে যেতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই তা প্রায় অসম্ভব। এ তো প্রায় সমগ্র মানব সমাজেরই ট্র্যাজেডি, অসহায়তা যাকে বলে। তথাপি নিশ্চেষ্ট থাকাও সম্ভব নয়, এবং কলেজ ছেড়ে বর্তমানে সে যে কাজে লিপ্ত, তাও সে প্রশ্নাতীত সুখের, তা বলা চলে না। তবে কিছুটা স্বস্তিদায়ক এবং নিজেকেই কিছুটা মানানসই লাগে। কলেজের শিক্ষকরা কেউই নিজেকে একজন চাকর ভাবে না। সেক্ষেত্রে নবনীত জানে এবং ভাবেও সে একটি উৎকৃষ্ট চাকর ব্যতীত কিছু না। নবনীত একটু হেসে সুদীপাকে বলেছিল, তুমি করে বলতে আমি অস্বস্তি বোধ করব না। সত্যিই তো, তোমার সঙ্গে আমার আগের পেশাগত একটা রিলেশন ছিল। আমি তোমাকে লক্ষ্য করছি গোড়া থেকেই, কিন্তু চিনে উঠতে পারিনি। আপনাকে এখানে দেখতে পাবো একবারও ভাবিনি। নবনীত সুদীপার মতো তেমন বিস্মিত হয়নি, মাথা ঝাঁকিয়ে একটু হেসেছিল। সুদীপা বলেছিল, আমি কিন্তু স্যার আপনার খুব অ্যাডমায়ারার ছিলাম। আপনি অবশ্যই একটু অহংকারী ছিলেন। সুদীপা কথাটা শেষ না করে হেসে উঠেছিল, এবং মিসেস হালদারও। এবং নবনীত কিছুটা কৌতুকচ্ছলে হেসে উঠতে গিয়ে মিসেস হালদারের চোখে তারা ঘুরিয়ে ঘাড় বেঁকানো ভঙ্গি আর কথা শুনে প্রায় থমকিয়ে গিয়েছিল। অ্যাডমায়ারার মানে কি সুদীপা? তুই মনে মনে মিস্টার ঘোষের প্রেমে পড়েছিলি বল? সুদীপার চোখ মুখের রক্তাভা কিছু কিঞ্চিত বর্ধিত হয়েছিল কিনা নবনীত তা খেয়াল করেনি, এবং ঠিক প্রতিবাদের ভঙ্গিও না। এক ধরনের অস্বীকারের ভাব করে বলেছিল, না ঠিক তা না। মিসেস হালদার তার বিশিষ্ট ভঙ্গিতেই বলেছিলেন, অবশ্যই তোদের অ্যাডমায়ারের মানে আমি ঠিক বুঝি না। আমাদের সময় কোনো ইয়ং প্রফেসরের অ্যাডমায়ারার মানে আমরা মনে রং লাগাই ধরে নিতাম। বলে তিনি কোনো অংশে কম না যাওয়া তন্নির মতো হেসে উঠেছিলেন, এবং নবনীতের দিকে তাকিয়েছিলেন তার উদার প্রচ্ছন্ন প্রশ্রয়ের দৃষ্টিতে। নবনীত জানত তাকে মিসেস হালদারের দরকার। অপ্রয়োজনীয় কেউই ছিল না সেখানে। সকলের প্রতি মিসেস হালদার যথোপযুক্ত দৃষ্টি রেখেছিলেন। নবনীত হেসেছিল, কিন্তু মিসেস হালদারের কথাগুলো মোটিভেটেড হলেও একান্তই সরল আর হাস্যকর ছিল। সে সুদীপার দিকে তাকিয়ে বলেছিল, অহংকারী, এটা একটা রিলেটিভ টার্ম। তোমার মনে হয়েছিল অহংকারী, আদেও যা সত্যি না। আসলে ওই জায়গায়, মানে কলেজে আর কলেজের আমার সহকর্মীদের তুলনায় আমি ছিলাম একজন অনুপযুক্ত মানুষ। তোমাদের বা তাদের কারোর সঙ্গে কোনো কথা বলতে বা আলোচনা করতে আড়ষ্ট বোধ করতাম। আর এখন যা শুনলাম তাতে তো মনে হচ্ছে আপনি একটা আস্ত এস্টাবলিশমেন্টের লোক হয়ে গেছেন। নবনীত নিঃশব্দে হেসেছিল। মনে হয়েছিল কিছু কথা যা সে বলেনি, বরং বলেছিল, তোমাকে একটা অনুরোধ, আমাকে সেই আগের মতো স্যার বলো না, আমি খুব অস্বস্তি বোধ করি। কিন্তু এখন নিশ্চয়ই আপনাকে অনেকে সেলাম ঠুকে স্যার বলে। নিশ্চয়ই, কিন্তু তার সবটাই আলাদা। তার মধ্যে আমার পুরনো পেশার কোনো গন্ধ থাকে না। সুদীপা ঠিক সেই মুহূর্তে প্রায় একটা অসহায় ভঙ্গি করে বলেছিল, তাহলে আপনাকে কি বলবো? যা তোমার খুশি। আমার একটা নাম আছে, পদবি আছে। তুমি আমাকে মিস্টার ঘোষ বলতেই পারো। মনে মনে বলেছিল,
সম্ভবত তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, বা হলেও কিছু যায় আসে না। কিন্তু সুদীপার অসহায় ভঙ্গিটা মুহূর্তেই বদলিয়ে গিয়েছিল এবং নবনীতের হাতের হালকা রঙের তরল পানীয়র গেলাসের দিকে তাকিয়ে ও নিজের গাঢ় বর্ণের হুইস্কির সঙ্গে বরফের চাঙড় মেশানো গেলাসের দিকে দেখে একটু যেন লজ্জা পেয়ে হেসেছিল। বলেছিল, কোনোদিন কল্পনাই করতে পারিনি আপনার সামনে এভাবে। কথা থামিয়ে নিজের গেলাস দেখিয়ে জিজ্ঞেস করেছিল, আপনি কি ভাবছেন? ও বস্তু তো আমার হাতেও রয়েছে, হে নিয়ে ভাবাভাবি আর কি থাকতে পারে? আপনার হাতে ওটা রেখেছেন নিতান্ত লোক দেখানো, হঠাৎ দেখলে শুধু সোডা ওয়াটার বলেই মনে হয়, কিন্তু আই এম অন রক। এই বলে ও ওর গেলাসটা শুদ্ধ হাত নামিয়ে নিয়েছিল। নবনীত বলেছিল, সে তো দেখছি, আমি এসবে খুব একটা আকর্ষণ বোধ করি না, এনজয় করি না। আমি আবার খুব এনজয় করি। সত্যি কি আশ্চর্য, আপনাকে এখানে দেখতে পাচ্ছি এটা যেন আমি এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না। অবশ্যই শুনেছিলাম আপনি এডুকেশন লাইন ছেড়ে সম্পূর্ণ অন্য জগতে চলে গেছেন। আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। সরি, আমি আবার স্যার বলে ফেলতে যাচ্ছিলাম। বলেই আবার খিলখিল করে হেসে উঠেছিল, যা একটা দমকার মতো, কারণ হঠাৎ আবার হাসি থামিয়েই হাতের গেলাসটা সামনে তুলে বলেছিল, তাহলে আপনি অনুমতি দিচ্ছেন? সিলি, অনুমতি? এটা কোনো অনুমতি সাপেক্ষ ব্যাপারই নয়। ইতিমধ্যে সুদীপার হুইস্কিতে অনেকখানি বরফ গলেছিল। ও প্রায় এক চুমুকেই বরফটুকু বাদ দিয়ে গেলাস শূন্য করেছিল এবং ঘাড় একটু কাত করে জিজ্ঞেস করেছিল, আমাকে কেমন লাগছে আপনার? নবনীত ভুরু কুঁচকে উঠেছিল এবং সে কিছু বলবার আগেই সুদীপা ওর ঠোঁটের উপর গেলাসটা চেপে ধরেছিল। কাঁচার বরফের আড়ালে ওর লাল ঠোঁট সাদা দাঁত দেখাচ্ছিল অদ্ভুত। গেলাসটা সরিয়ে বলেছিল, আমি কিন্তু সেই প্রফেসর নবনীত ঘোষকেই জিজ্ঞেস করছি। অস্বস্তি বোধ করছেন না? কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাকে অস্বস্তিতে ফেলে। মিস্টার ঘোষ টোষ আমি বলবো না আপনাকে, তার চেয়ে আমি নাম ধরেই ডাকবো। কোনো অসুবিধা নেই। আর তখনই সে বলেছিল, উপযুক্ত সময় বিয়ে করলে সুদীপার মতো তার একটি কন্যা হয়তো থাকতে পারত। যার জবাবে সুদীপা সেই কথাগুলো বলেছিল, এমনকি একটি দৌহিত্রও থাকতে পারত, ইত্যাদি। এবং কথাগুলো বলেই ও আবার খিলখিল করে হেসে উঠেছিল। ওর ওভাবে হেসে ওঠার জন্যই নবনীত তার জিজ্ঞেস করতে ভরসা পায়নি, পুরুষ হিসাবে তাকে সুদীপা কি চোখে দেখে। অবশ্যই সুদীপার জবাব পেয়েও নবনীতের লাভ বা লোকসান কিছুই নেই। ওর হাসির মুখেই বিম্বা এসে দাঁড়িয়েছিল, বলেছিল, কিরে চুমকি, এত তোর হাসির ঘটা কিসের? ইতিমধ্যে অনেক আগেই মিসেস হালদার অন্যদিকে তার প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে চলে গিয়েছিলেন। বিম্বার সম্বোধনে প্রথম জানা গিয়েছিল সুদীপার ডাকনাম চুমকি। সুদীপা হাসি থামিয়ে বিম্বাকে বলেছিল, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি নবনীত ঘোষ, একসময় উনি আমাদের কলেজের প্রফেসর। এই পর্যন্ত বলেই থেমে গিয়ে নবনীতের দিকে তাকিয়ে বলেছিল, সরি, আমি আবার আপনাকে অস্বস্তিতে ফেলতে যাচ্ছিলাম। নবনীত বুঝতে পারছিল তার মতো সেই অবস্থায় যে কোনো পুরুষেরই পরিস্থিতিটা কিছুটা সংকটজনক মনে হতে পারত, কিন্তু স্কচ অন রক্সের ক্রিয়াটা ভোলবার কোনো কারণ ছিল না, যা সুদীপার রক্তের শিরায় তখন দ্রুত কাজ করছিল। সে বলেছিল, অস্বস্তিতে ফেলবে কেন? তুমি ওকে যা বলতে যাচ্ছ বলো, কিংবা আমিই বলি। একসময় কলেজে মাস্টারি করতাম, তখন ও আমার ছাত্রী ছিল, আর আমি মনে মনে ওর প্রতি খুব ইয়েছিলাম, কিন্তু উনি পাত্তা দিতেন না, আর সেই ঝালটা খুব মিটিয়ে নিচ্ছি। সুদীপার কথা বলার ভঙ্গিতে নবনীত না হেসে পারেনি, এবং বিম্বাও।
নবনীত যতটা ভেবেছিল সুদীপাকে রক্স ততটা কাবু করতে পারেনি। ওর খেয়াল ছিল এবং বিম্বাকে দেখিয়ে বলেছিল, আর এই আমার বন্ধু বিম্বা হালদার, শেলি মাসির মেয়ে। নমস্কার বিনিময় হয়েছিল। তারপর বিম্বা সুদীপাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তুই যেভাবে ছাল ছাড়ছিস লক্ষণটা একটু অন্যরকম, তোর চোখ মুখ হাসি তাই বলছে। সুদীপা তৎক্ষণাৎ বললেছিল, বলছে না, আমিও সেটা ফিল করছিলাম। আমার যেন মনে হচ্ছে অনেক দিনের পুরনো বয়ফ্রেন্ডকে হঠাৎ খুঁজে পেয়েছি। বলেই আবার নবনীতের দিকে ফিরেই রীতিমতো চোখের তারা ঘুরিয়ে বলেছিল, দেখবেন আমার বলে বসবেন না যেন সময় মতো বিয়ে করলে। কথাটা শেষ না করেই খিলখিল করে হেসে উঠেছিল। সেই সময় সেই বিশিষ্ট মাননীয় অতিথি 2-3 জন পারিষদ সহ ওদের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, এত হাসির ঝর্ণা এদিকে না এসে থাকতে পারলাম না। সুদীপা বলেছিল, জানতাম আপনি ঝর্ণায় ভাসতে ভালোবাসেন, না এসে থাকবেন কি করে। বিউটিফুল, কিন্তু গ্লাসটা খালি কেন? বিম্বা হঠাৎ চঞ্চল হয়ে হাত তুলে একজন ভৃত্যকে ডেকেছিল এবং ইশারায় সুদীপাকে পানীয় দিতে বলেছিল। নবনীত আস্তে আস্তে সেখান থেকে সরে গিয়েছিল। ওর সবসময় ইচ্ছা একটু দূর থেকে সবকিছু দেখবে। মিসেস হালদারের পার্টিতে তার কোনো উপায় ছিল না। অন্যান্য নিমন্ত্রিত মহিলা পুরুষদের সঙ্গে ওকে কথা বলতে হয়েছিল। তার মধ্যে প্রায় সুদীপা আর বিম্বার মিলিত হাসির শব্দ যেন আচমকা কাঁচের বাসনপত্র ভেঙে পড়ার মতো ঝনঝনিয়ে বেজে উঠেছিল। আর মিসেস হালদার বলে উঠেছিলেন, মেয়ে দুটো আজ শরীর খারাপ না করে ছাড়বে না দেখছি। নবনীত একেবারে শতভাগ অস্বীকার করতে পারে না সুদীপার হাসি ঠাট্টাগুলোর কথা সেই মুহূর্তেই তার মস্তিষ্ক থেকে শূন্য হয়ে গিয়েছিল এবং মেয়েটি কিছু কিঞ্চিত অস্বাভাবিক কিনা এরকম একটা প্রশ্নও মনে জেগেছিল। কিংবা হয়তো কলেজের সেই হইচই করা সুদীপা মজুমদারি রয়ে গেছে এই রকম ভেবেছিল। কিন্তু সুদীপা আবার নবনীতের কাছে এসেছিল আর তখনই মিসেস হালদার সম্পর্কে মন্তব্যগুলো করেছিল। নবনীত যুগপৎ সচেতনতা এবং অস্বস্তি বোধ করেছিল। কথার মোড় ফিরিয়ে তখনই জানতে পেরেছিল সুদীপা একটি বেসরকারি অফিসে চাকরি করে। আবার তাদের সামনে সেই বিশিষ্ট মাননীয় অতিথি এসে দাঁড়িয়েছিলেন। সুদীপা বলেছিল, জানতাম না এসে থাকতে পারবেন না। মিস্টার ঘোষের ভাগ্য দেখে আমার ঈর্ষা হচ্ছে। তাই নাকি? কিন্তু দেখবেন ওকে ভাগ্যবান কুকুর বলে প্রশংসা করবেন না, শুনতে আমার খারাপ লাগবে। মাননীয় অতিথি খুবই হেসেছিলেন এবং তার পারিষদবৃন্দ। নবনীত যাদের ভালোই চেনে, দুঃসাহসী আর কড়া মেজাজের লোক সবাই, যারা প্রায় সময় মতো হাসতে পারে কিন্তু ঠিক সময় মতো রেগে যেতেও পারে। তারপর থেকেই সুদীপা নিজেকে ক্রমাগত হারাতে আরম্ভ করেছিল, মানে অসুস্থ হয়ে পড়ছিল। নবনীত খাবার টেবিলের দিকে ওকে যেতে দেখেনি। যখন মাননীয় অতিথি মিসেস হালদারের কোনো কথার জবাবে নবনীতকে বলেছিলেন, মিস্টার ঘোষ হলেন আমার অভিভাবক, যা করবার উনিই করবেন, আমি নিমিত্ত মাত্র। মিস্টার ঘোষ ভারী কড়া লোক, ওকে আমি ব্যাচেলার বলবো কি আনম্যারিড বলবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু উনিই আমার অভিভাবক। মিসেস হালদার নবনীতের হাত চেপে ধরে বলে উঠেছিলেন, রিয়েলি ইউ আর আ কনফার্মড ব্যাচেলার? এই বলে নবনীতের আপাদমস্তক দৃষ্টির দ্বারা যেন ছুঁয়ে ছুঁয়ে দেখেছিলেন। তার চোখের দিকে তাকিয়ে থাকার কোনো প্রশ্নই ছিল না। নবনীত মদিরাসক্ত চোখের ওপর চোখ রাখতে পারে না। নিজের চোখে কেমন যেন জল কেটে যায়। কিন্তু একজনের কথা তখন নবনীতের মনে পড়েছিল, যা সম্ভবত অনিবার্য ছিল। অবশ্যই সে এমন একজন না যার কথা নবনীত মনে করতে চায় না, কারণ নবনীতের মনে করা না করার ইচ্ছের উপরে সেই একজন তার স্মৃতিকে কোনো রকম বেহাত করে না।
মিসেস সেলি হালদারের সঙ্গে নিশ্চয়ই সে একজনের অনেক প্রভেদ। সম্ভবত বয়সের সমতার জন্যই তখন মনে পড়েছিল, কিন্তু সেই একজনকে মিসেস হালদারের মতো মধ্য 40 উত্তীর্ণ হয়েছে? হয়নি, তবে 40 অতিক্রান্ত নিঃসন্দেহে। তারপরে ক্রমাগত পার্টি সমাবেশের চেহারাটা বদলিয়ে গিয়েছিল, যা দেখে নবনীত অবাক হয়নি, কারণ মত্ততা, সুখ, অসুখ, উল্লাস আর বিরক্তি ইত্যাদি সবই এসব ক্ষেত্রে পালা ভাঙবার সময় যেন হঠাৎ প্রকাশ হয়ে পড়তে থাকে। তার সঙ্গে চলতে থাকে বিদায়ের পালা। নবনীতের একটা কর্তব্য, মাননীয় অতিথি বিদায় না নেওয়া পর্যন্ত তার বিদায় নেওয়া চলবে না। একটা ব্যাপার স্পষ্ট হয়ে উঠেছিল। সুদীপা মাননীয় অতিথিকে সেই অপমানকর কথাগুলো বলার পরে মাননীয় অতিথি এবং তার পারিষদবর্গের সঙ্গেই সুদীপাকে পাঠাতে চেয়েছিলেন মিসেস হালদার। অন্যদিকে উৎসাহ কম ছিল না। নবনীত সেই একটা সময়ে কয়েকটা মুহূর্ত মনে মনে তার যেরকম অবিচলিত থাকা উচিত তা থাকতে পারেনি। সে প্রায় ধরেই নিয়েছিল সুদীপাকে মাননীয় অতিথি এবং তার পারিষদদের সঙ্গে যেতেই হবে, না চাইলে তাকে জোর করেই নিয়ে যাওয়া হবে। কিন্তু সুদীপা সেলারের দিকে এগিয়ে গেলাস নিয়ে হুইস্কি ঢেলেছিল। সে মোটেই সুস্থ ছিল না, তথাপি গেলাসে চুমুক দিয়ে অনেকটা যেন নিজের মনেই বলেছিল, সাপকে খোঁচানোর থেকে বেড়ালকে খোঁচানো ইজ মোর ডেঞ্জারাস। মাননীয় অতিথি ভারী চোখের পাতা মেলে অনেকটা দূর থেকেই সুদীপাকে দেখেছিলেন। নবনীত যা ভাবতে চায় না তাই তার মনে হয়েছিল। মাননীয় অতিথির দৃষ্টিকে কেমন যেন কুমিরের দৃষ্টির মতো দেখাচ্ছিল। তিনি বলেছিলেন, ওয়ান স্টেপ ব্যাক, টু স্টেপ ফরওয়ার্ড। আই ডোন্ট মাইন্ড মিসেস হালদার, আজ আমি ব্যাকওয়ার্ড স্টেপ করছি, এটা আমি অনেক কষ্ট করে শিখেছি। বলে কপালে হাত ঠেকিয়ে সব পারিষদ বিদায় নিয়েছিলেন। নবনীত সঙ্গে সঙ্গে গিয়েছিল। বাইরে সিকিউরিটির লোকজনেরা সচেতন ছিল। মাননীয় অতিথির সঙ্গেই তারাও বিদায় নিয়েছিল। মিসেস হালদার তখন বাইরে ছিলেন। নবনীত তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের হিলম্যানের দরজা খুলেছিল। তখনই সুদীপার প্রায় চিৎকার শোনা গিয়েছিল, নবনীত, প্লিজ একটু দাঁড়াও। মিসেস হালদার বলে উঠেছিলেন, এই চুমকি, মিস্টার ঘোষের সঙ্গে তুই কোথায় যাবি? রাত্রে আমার এখানেই থাকবি। সুদীপা বলেছিল, নো সেলিমাসি, আই শ্যাল গো ব্যাক টু মাই প্লেস নাইট। বলতে বলতেও নবনীতের গাড়ির সামনের আসনে দরজা খুলে বসে পড়েছিল। নবনীত প্রকৃতই বিভ্রান্ত বোধ করেছিল। সুদীপা বলেছিল, প্লিজ নবনীত, গাড়িটা আগে স্টার্ট করো, তারপর যা বলবার বলো। নবনীত একবার মিসেস হালদারের দিকে তাকিয়েছিল। তিনি বলেছিলেন, কিন্তু এত রাত্রে চুমকির এলাকায়। সুদীপা আবার বলেছিল, হারি আপ নবনীত, প্লিজ। নবনীত অতএব খানিকটা নিরুপায় হয়েই গাড়ি চালিয়েছিল। সুদীপা বলেছিল, ভয় নেই, তোমার সংসারে গিয়ে এখন আমি ঝামেলা পাকাবো না। সংসার? সে বস্তুটা থাকলে তোমাকে আমার ওখানে নিয়ে যাওয়ার কোনো অসুবিধাই ছিল না। আসলে তার মানে তোমার সংসার নেই, মিসেস ডেড, নো চিলড্রেন। নবনীত বুঝতে পারছিল সুদীপা জ্ঞানত তাকে তুমি বলছিল না, এবং সম্ভবত কোনো কথাই ভেবে বলছিল না। সুদীপা জিজ্ঞেস করেছিল, কিন্তু কোনো মিস্ট্রেস বা ওই জাতীয় কোনো মহিলা কি তোমার বাড়িতে আছেন, আমাকে দেখলে যিনি বিরক্ত হতে পারেন? সুদীপা নিজের থেকেই সব বলে চলেছিল। নবনীত মনে মনে হেসেছিল। না, সেরকমও কিছু নেই। এখন বলো, তোমাকে কোথায় নামাতে হবে? সুদীপা কথা বলবার সময় মাথাটা আসনের পিঠে হেলিয়ে রেখেছিল। কপালে, গালে, ঘাড়ে চুল ছড়িয়ে পড়েছিল, কিন্তু নবনীতের দিকে তাকিয়ে কথা বলছিল না।
নবনীতের কথা শুনে হাত বাড়িয়ে নবনীতের কাঁধ স্পর্শ করে বলেছিল, তাহলে তোমার বাড়িতেই আমাকে নিয়ে চলো। আমার বাসাটা যাদবপুরের দিকে, ওদিকে এখন আমি তোমাকে নিয়ে যেতে চাই না। কাছেই একটা মেয়েদের হোস্টেলে আমার এক বন্ধু থাকে, কিন্তু এই অবস্থায় সেখানেও এত রাত্রে যেতে চাই না। তোমার বাড়িতে রাতটা কাটিয়ে দেব। আমি বুঝে নিয়েছি সাপ বেড়াল খোঁচানোটা তোমার পছন্দ নয়, তবে মনে মনে হয়তো রাগ করছো, কিন্তু তাড়িয়ে দিও না। এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা বিজড়িতর প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।